একটা কান্ট্রি। সো আজকে আমাদের সাথে লাইভে কথা বলার জন্য আছেন ওয়াহিদুজ্জামান সিদ্দিকী। ওয়াহিদের বেসিক পরিচয় আগের পোস্টগুলোতে দেওয়া ছিল, তারপর আমি বলি সে এখন ফিনল্যান্ডে আছে, একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছে। আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইআর লাইক ইন্টারন্যাশনাল রিলেশনস এ ছিল তার আন্ডারগ্রেড। সো আর একটু কি আর ওয়াহিদ, ওয়েলকাম টু দ্য শো ভাই। তুমি যদি একটু নিজের ছোট করে একটা ইন্ট্রোডাকশন দাও। থ্যাংক ইউ ভাই। আমার ইন্ট্রোডাকশন তো বেসিক্যালি ভাই দিয়েই ফেলেছেন। এর সঙ্গে অ্যাডিশনাল তেমন কিছু যোগ করা নেই। এটাই হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস এ ব্যাচেলর শেষ করেছিলাম। হুম। এরপরে যে বছর অ্যাপ্লাই করি সে বছর মাস্টার্স চলছিল, সেই অবস্থায় অ্যাপ্লাই করি। ইন দ্য মিন টাইম মাস্টার্স শেষ হয় ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে আমি তাম্পারি ইউনিভার্সিটিতে পিস মেডিয়েশন অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চে অ্যাডমিশন নেই। হুম। ফাইনালি ওইটাই চুজ করি, যদিও আমি আরো বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম ওই বছর। তবে স্কলারশিপ বা অন্যান্য সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিই এখানে পড়ার। এবং আমার ব্যাচেলরটা মাস্টার্স প্রোগ্রামটা ছিল 2 বছরের। আমি 2019-এর জুলাই মাসে আমার মাস্টার্স শেষ করেছি। তো এখন আমার পড়ালেখা শেষ। আমি এখন ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে জব ক্যাটাগরি ভিসাতে এখানে আছি। আহ, আর এর সঙ্গে আমার ক্যারিয়ার বিষয়ে কিছুটা চিন্তা ভাবনায় কিছুটা পরিবর্তন হয়েছে ফিনল্যান্ডে থাকার কারণে। তো সেই সাথে আমার একাডেমিক লাইনটাও কিছুটা একটু চেঞ্জ হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আরো কিছু যোগ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ওয়াহিদ। সো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সবগুলো দিক নিয়ে কথা বলবো। অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে স্কলারশিপ অপরচুনিটি এবং হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এটা হচ্ছে একটা পার্ট। আর সেকেন্ড পার্টে হচ্ছে আমরা পড়াশোনা শেষ করার পরে যে ক্যারিয়ার যে অপরচুনিটি ফিনল্যান্ডে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, এই ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আমরা কথা বলবো ওয়াহিদের সাথে। তো ওয়াহিদ, যদি আমরা একদম মূল আলোচনায় চলে যাই, তাহলে হচ্ছে প্রথমে যদি একটু জিজ্ঞেস করি তোমাকে যে আসলে এই ফিনল্যান্ডে পড়াশোনা নিয়ে বেসিক যদি মানুষজনকে কিছু জানানো থাকে, লাইক ওয়াই ফিনল্যান্ড, কেন ফিনল্যান্ড তুমি গেলা, বা হচ্ছে এত এত কান্ট্রি রেখে, এটা আসলে আমার একটা ইন্টারেস্ট। এবং আমি একটু আগে একটা লাইভ সেশনে ছিলাম গেস্ট হয়ে, সেখানে হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল যে আসলে মানুষজন কান্ট্রি কিভাবে চুজ করবে এবং হচ্ছে ইউনিভার্সিটি কিভাবে চুজ করবে। তো সেক্ষেত্রে তোমার জন্য কোয়েশ্চেন হচ্ছে ফিনল্যান্ড কেন ছিল এবং কেন ডিসিশন নিলা যে ফিনল্যান্ডে পড়াশোনা করতে যাবা? ফাইনাল ডিসিশনটা তুলনামূলক ইজি ছিল। যখন আমি স্কলারশিপ পেয়ে যাই সেক্ষেত্রে আমার জন্য চুজ করতে সুবিধা হয়েছে। আমি স্কলারশিপটা আমার টিউশন ফি এবং আমার লিভিং কস্ট দুইটাই কভার করেছিল। হুম। তো সেক্ষেত্রে আমার জন্য ডিসিশন নিতে এত অসুবিধা হয়নি। আমি দুইটা ইউনিভার্সিটিতে এই ধরনের স্কলারশিপ পেয়েছিলাম, দুইটাই ফিনল্যান্ডে ছিল। তার মধ্যে হয়তো শহর চুজ করা একটা বিষয় ছিল। তো এর বাইরে আমি আরো বেশ কিছু দেশে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাডমিশনও পেয়েছিলাম। আমার আসলে লক্ষ্য ছিল ইনিশিয়ালি, আমার ফ্যামিলির কিছু অংশ ইউএসএ তে থাকেন। তো আচ্ছা। আমার ইনিশিয়াল লক্ষ্য ছিল ইউএসএ তে যাওয়ার। আমি জিআরই রেজিস্ট্রেশনও করি। তারপরে বিভিন্ন কারণে অনেকগুলো ঘটনা ঘটে আর কি ওই সময়। ব্যক্তিগত জীবনগুলো মানুষের আসলে সবসময় ঘটনায় পরিপূর্ণ থাকে। আমি ব্যাচেলরের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে পারিনি ঢাকা ইউনিভার্সিটিতে কিছুটা অসুস্থতার কারণে। আচ্ছা। তো যে কারণে আমি ওই সময় অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমার। ওই পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে যেটা নিয়ম, যে আপনি পরীক্ষা মিস করলে, অ্যাবসেন্ট থাকলে আপনাকে পরীক্ষা দেওয়ার আসলে সুযোগ নেই, পরের বছর দিতে হবে। তো রাইট। এই নিয়মের বাইরে যে সেটা চেঞ্জ করতে আমাকে আসলে প্রচুর কাঠখড় পোহাতে হয় ওই সময়। 5 মাস পরে আমি পরীক্ষা দিতে পারি। তারপরে আমি ওই সময়ই টোফেলের রেজিস্ট্রেশন করে ফেলি, টোফেলটা দিয়ে ফেলি। জিআরই রেজিস্ট্রেশনও আমি সম্পন্ন করি ওই সময়। তখন আচ্ছা। আমার লক্ষ্য ছিল আসলে ইউএসএ বা কানাডা, এই দুইটার মধ্যে যাওয়া আর কি। হুম। তো এর মধ্যে আমি যখন জিআরইর ডেট চলে আসে কাছাকাছি, এর মধ্যে আমি ইন্দোনেশিয়ার একটা প্রোগ্রামের সুযোগ পাই, একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম। আচ্ছা। তো প্রোগ্রামটা আমার কাছে বেশ ভালো লাগে আর কি। এবং ওই সময় দেখা যাচ্ছিল যে তার একই সময়ে বিসিএস পরীক্ষাও ছিল, যেখানে না আমার বাড়ি থেকে একটু প্রেশার ছিল যে আমি বিসিএসটা যাতে দিই। কিন্তু তখন আমার বিভিন্ন হিসাব নিকাশ করে বা আমার ব্যক্তিগত পছন্দের কারণে আমি ইন্দোনেশিয়ার ওই প্রোগ্রামটাতে যাই। আমার চিন্তা ছিল যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমার হায়ার স্টাডিজ এর জন্য কিছুটা সহায়ক হবে আর কি। এবং আচ্ছা। যেহেতু মানে একটা কালচারাল মানে পরিবেশ আমি পাবো, যেখানে মানে ইন্টারন্যাশনালি আমি আমার কিছুটা স্টাডি করার এবং সেখানে আমি কিছুটা পারফর্ম করার সুযোগ পাবো, এটাকে আমি রেফারেন্স হিসাবে পরবর্তীতে দেখাতে পারবো, এই চিন্তাটা তখন থেকেই ছিল। তো এই ধরনের কিছু ছোট ছোট সিদ্ধান্ত আসলে পরবর্তীতে সহায়ক হয়েছে। তবে কান্ট্রি চুজ করার সময় ফাইনালি আমি যখন ওই প্রোগ্রামটা শেষ করে আসি, এরপরে আমার যে খরচের যেটা হিসাব ছিল, যে আমি ইন্দোনেশিয়ায় গেলে আমার কিছু খরচ হবে, ওকে। এই খরচের হিসাব মেটাতে যে আমি হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির একটা স্যারের সঙ্গে একটা প্রজেক্টে কাজের কথা ছিল আর কি, রিসার্চ সম্পর্কিত একটা কাজ। হুম। তো সেই কাজে আমি ওই ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসার পরে আমি ওই কাজটাতে ঢুকে পড়ি আর কি। একটা 4 মাসের একটা রিসার্চ প্রজেক্ট। ওকে। তো আমার লক্ষ্য ছিল যে এই টাকাটা আসলে তুলে আনা। তখন ফিনান্সিয়ালি এতটা সাফিসিয়েন্ট হয়তো ছিলাম না।
তো সেটা করতে যেটা হয় যে আমার আসলে জিআর এর প্রিপারেশনটা একেবারে নেওয়া হয়নি। আমি যখন সব কাজ শেষ করি তখন আর আমার হাতে ৭ দিন সময় ছিল। আচ্ছা। তো পরে আমি চিন্তা করছিলাম যে আমি জিআরইটা আসলে দিব কি দিব না। তো মনে হলো হুম, যে আসলে এই এখন দেয়া আর না দেয়া ঠিক সমান কথা হয়ে দাঁড়াবে। তো ফাইনালি আমি ডিসাইড করি যে আমি যদি ইউএসএ যাইও তাহলে হয়তো পরের বছর, এবছর আর আমার পক্ষে সম্ভব না। তো এই সকল হিসাব মিলিয়ে আমি জিআরইটা ক্যানসেল করে দেই, জিআরই পরীক্ষা দেওয়াটা। তো যে কারণে আলটিমেটলি আমার দেখা যায় যে ইউএস এর অ্যাপ্লিকেশন গুলাও ক্যান্সেল হয়ে যায়। আমি ইউএস এর ওই চিন্তাটা ওই সময় মানে সরিয়ে ফেলি। আমার কাছে তখন হাতে ছিল হচ্ছে টোফেলের রেজাল্টটা ওকে। আর সঙ্গে কিছু এই যে জব এক্সপিরিয়েন্স যেগুলো ওই সময় করেছিলাম হুম, আর এর সাথে অ্যাডিশনালি কিছু এক্সট্রা কারিকুলার কাজের সঙ্গে জড়িত ছিলাম। তো এগুলো মিলিয়ে আমি তখন খোঁজ নিচ্ছিলাম আমার এর আগের যে বিষয়গুলো হয়েছিল আমার জন্য উপযোগী। হুম। আমি বেশ আগে থেকেই খোঁজ করছিলাম যে কোথায় আমার জন্য সুইটেবল পড়ালেখার জায়গা হতে পারে। আচ্ছা। ফিনল্যান্ড আগে থেকে একটা চয়েস ছিল কারণ ফিনল্যান্ডে টিউশন ফি ছিল না ২০১৭ সালের আগ পর্যন্ত। ওকে। তো সেটা একটা ভালো অপশন ছিল এবং আমি ফিনল্যান্ডের যে মানে হায়ার স্টাডিজ সম্পর্কিত অনেক ধরনের গ্রুপ আছে বাংলাদেশে হুম, স্টুডেন্টদেরকে নিয়ে। ফিনল্যান্ডের স্টুডেন্টদের জন্য বা যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট তাদের জন্য একটা গ্রুপ আছে। আমি ওই গ্রুপটাতে সক্রিয় ছিলাম বা ওখানে যারা পোস্ট দিচ্ছেন, পড়ছেন তাদের লেখাগুলো ফলো করতাম আগে থেকেই। আচ্ছা। তো ফিনল্যান্ডের প্রতি ওই সময় কিছুটা মানে আমি যেহেতু জানতে পেরেছিলাম আগে থেকেই যে এখানে সিস্টেমটা কেমন, হুম, ওখানকার লাইফ কেমন এই সম্পর্কে আমার নিজের আগ্রহের জায়গা প্লাস এদের লেক তো লেকের কথা সবাই শুনেছি প্লাস এর ছাড়াও আরো কিছু বিষয় যেমন নর্দার্ন লাইটসটা এর ভিডিও আমি অনেক দেখেছি আরকি। ফিনল্যান্ডের আপনার ট্রাভেল ভিডিও অনেক দেখার কারণে এদের প্রতি একটু টান ওই সময় তৈরি হয়েছিল। আচ্ছা। তো পরে চুজ করতে যাওয়ার সময় আর লাইফস্টাইল বা দেখা যায় যে এই কান্ট্রি সেফটি সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এই বিষয়গুলো পড়ার সময় এত বেশি পড়া হয়েছে তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি এখানে গেলেও তো পারি বা এখানে যেহেতু মানুষ যাচ্ছেও তো আমিও চেক করে দেখতে পারি। আচ্ছা। ফাইনালি এপ্লাই করার সময় করেছিলাম নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর এর বাইরে বেলজিয়ামের একটা ইউনিভার্সিটিতে। সব জায়গায় অ্যাডমিশন পেয়েছিলাম কিন্তু স্কলারশিপটা আসলে আমাকে ইজি করে দেয় ডিসিশনটা নেওয়া। যেটা বলছিলাম যে ২০১৬ সালের আগে বা ১৬ সাল পর্যন্ত টিউশন ফি ছিল না ফিনল্যান্ডে। হুম, তখন পড়তে টাকা লাগতো না কিন্তু স্কলারশিপেরও কোনো সুযোগ ছিল না। বাট ১৭ সালে টিউশন ফি আরোপ হয়। একই সাথে স্কলারশিপেরও ওরা সুযোগ করে দেয়। তো সেই সুযোগের কিছুটা বেনিফিশিয়ারি বলা যেতে পারে আমাকে। আমি সুযোগটা পেয়েছি তবে অনেকের জন্য কিছুটা প্রবলেমেটিক হয়েছে যেহেতু এখন স্কলারশিপ না পেলে আপনাকে টিউশন ফি দিয়ে পড়তে হবে। ওকে। হ্যাঁ, আমরা স্কলারশিপ নিয়ে আসবো। স্কলারশিপ নিয়ে আমাদের হোল সেকশনটাই আছে। বাট তার আগে যদি বলি তো মানে তুমি তো ছিলে ইন্টারন্যাশনাল রিলেশনস এ, দেন তুমি হচ্ছে কোন সাবজেক্টে পড়তে গেলা? তোমার সাবজেক্টটা কি? আমার সাবজেক্টটা হচ্ছে পিস মেডিয়েশন অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চ। পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চ বললে মনে হয় বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। হুম, তো পিস অ্যান্ড কনফ্লিক্টে বাংলাদেশেও যারা পড়ছে কাছাকাছি সাবজেক্ট গুলোতে তারা জানে যে আইআর এর সাথে আসলে পিস অ্যান্ড কনফ্লিক্টের সম্পর্ক খুবই খুবই মানে ক্লোজ আর কি। আচ্ছা। ইনফ্যাক্ট আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে আমি আমার প্রথম চয়েস আসলে এই সাবজেক্টটা দিয়েছিলাম না। সেখানে আমার প্রথম চয়েসটা ছিল পাবলিক চয়েস যেটা কিছুটা পাবলিক পলিসি টাইপের সাবজেক্ট ছিল। হুম, হুম, আমি ওই সাবজেক্টটাতে অ্যাডমিশনও পেয়েছিলাম। ওইখানে আপনার ভার্সিটির নিয়ম ছিল যে আপনি যদি প্রথম চয়েসে অ্যাডমিশন পেয়ে যান হুম, তাহলে সেকেন্ড চয়েস আর আসলে ওরা দেখবে না আরকি। হুম, তো এখানে সাবজেক্টের বিষয়গুলো বললাম এই কারণে যে আপনি এখানে পড়তে গেলে ফিনল্যান্ডে বা অন্যান্য যেকোনো জায়গাতে ইউএসএ তে যদিও বিষয়টা অনেকটা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি চাইলে আপনার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড অনেকটা চেঞ্জ করতে পারেন। রাইট। যেমন এবছর দেখলাম আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে আপনার লেদার ইঞ্জিনিয়ারিং এ পড়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। ও একটা ইউনিভার্সিটিতে ইউএস এর অ্যাডমিশন পেয়েছে ইকোনমিক্সে। তো ইউএসএ তে এটা পসিবল হতে পারে কিন্তু এই দেশগুলাতে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে সব দেশে বলবো না তবে নর্ডিক কান্ট্রি গুলাতে একটু ডিফিকাল্ট হবে আপনার যদি সাবজেক্টের সঙ্গে প্রিভিয়াস স্টাডির মিল না থাকে একেবারেই যদি মিল না থাকে তো সুতরাং আপনার যে সাবজেক্ট গুলোর মিল আছে যেগুলোতে আপনার প্রিভিয়াস স্টাডি রেলেভেন্ট সেই সাবজেক্ট গুলোতেই আপনার অ্যাপ্লাই করার সুযোগ এখানে বেশি। তো ওকে। আমি ওই কারণেই ওই সাবজেক্টটা চুজ করেছিলাম। আচ্ছা। যাক, তার মানে হচ্ছে মোটামুটি কাছাকাছি আর কি, লাইক আইআর থেকে পিস এন্ড কনফ্লিক্ট খুব বেশি দূরে না। হ্যাঁ হ্যাঁ এনিওয়ে। কাছাকাছি। আচ্ছা। আর এরপরে যদি আসি সরাসরি তোমার স্কলারশিপে, স্ক্যান্ডিনেভিয়ান স্কলারশিপ নিয়ে আমার আসলে খুব বেশি আইডিয়া নেই। যদি আমি অনেককে দেখেছি ফিনল্যান্ডে বা নরওয়েতে পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে যদি একটু তোমার স্কলারশিপটা নিয়ে একটু কথা বলো বা স্কলারশিপের বেসিকটা নিয়ে একটু কভার করো যে কি কেমন, কারা দেয় বা কেমন পাওয়া যায় আর কি কভার করে। স্কলারশিপটা মানে এখন যেটা আমি যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে টিউশন ফি আমাকে দিতে হয়নি। আমার ইউনিভার্সিটি টিউশন ফি ছিল বছরে ১০,০০০ ইউরো আমার সাবজেক্টে। হুম, হুম, সাবজেক্ট টু সাবজেক্ট কিছুটা ভ্যারি করে।
তবে এই রেঞ্জটা আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অল্প কিছু ভ্যারি করে, তবে মাস্টার্স লেভেলে মোটামুটি কম বেশি সব জায়গায় একই। আচ্ছা। 8,000 ইউরো থেকে শুরু করে 12,000 ইউরো পর্যন্ত হুম, প্রতি বছর। হুম, আর এর বাইরে ব্যাচেলরেও আপনার পড়ার সুযোগ আছে এখানে। ব্যাচেলরের টিউশন ফি একটু আলাদা, সেখানে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সর্বনিম্ন আমি দেখেছি 4,000 থেকে 5,000 ইউরো থেকে শুরু করে 10,000 12,000 ইউরো পর্যন্ত প্রতি বছর থাকতে পারে। আচ্ছা। তবে সেখানে স্কলারশিপের সুযোগ আছে, যদিও ব্যাচেলার্স লেভেলে 100% টিউশন ফি ওয়েভার কোনো ইউনিভার্সিটি দু একটা ইউনিভার্সিটি ছাড়া কেউ অফার করে না। হুম, আর এখানে ইউনিভার্সিটি আছে আসলে দুই ধরনের, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস আর একটা হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি। okay, তো রিসার্চ বেসড ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ গুলো আছে সেগুলো মাস্টার্স এবং ব্যাচেলার্স দুই জায়গাতেই সমানভাবেই একই ধরনের স্কলারশিপ অফার করে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি, হুম, আমি এবছর দেখলাম একটা ছেলে ব্যাচেলার্সেও সে একই ধরনের স্কলারশিপ নিয়ে আসছে। আচ্ছা। তো এটা একটু রেয়ার, মানে ব্যাচেলার্স লেভেলে আপনার টিউশন ফি ওয়েভার এবং লিভিং কস্ট সহ স্কলারশিপ আসলে পৃথিবীতেই মনে হয় খুব বেশি নেই আর কি। হুম, তো এখানে দু একটা ইউনিভার্সিটিতে আপনার যদি স্যাট স্কোর এবং সাবজেক্ট স্পেসিফিক স্যাট স্কোর ভালো থাকলে সেটা কভার করে। আর স্কলারশিপের কাভারিং এরিয়া হচ্ছে আপনার টিউশন ফি 100% কাভার করবে, টিউশন ফি আপনাকে দিতে হবে না। আর এর বাইরে আপনাকে প্রতি মাসে ওরা এখানকার খরচ হচ্ছে ওরা ধরে অফিসিয়াল হিসাবে 560 ইউরো করে প্রতি মাসে। হুম, হুম, তো সেই হিসাবে বছরে আসে 6,720 ইউরো। হুম, তো ন্যূনতম আপনার আমাদের ইউনিভার্সিটি বছরে হচ্ছে 7,000 ইউরো পর্যন্ত স্কলারশিপ দিয়েছে আমাকে, প্রতি বছর 7,000 ইউরো করে। তো ওরা 10 মাসে সেটা কভার করেছে, অর্থাৎ প্রতি মাসে আপনার 700 ইউরো করে দিয়েছে। জুন আর জুলাইটা স্কলারশিপের আওতার বাইরে ছিল। যদিও এর সঙ্গে ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা নিয়ম যে আপনি শুধু ফিনল্যান্ড না, ইউরোপের মনে হয় সবগুলো দেশেই আপনি মাসে আহ, সপ্তাহে 25 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। স্কলারশিপের সঙ্গে এই কাজের আসলে কোনো সম্পর্ক নেই। স্কলারশিপ আপনি যদি পান এর বাইরেও আপনি এই কাজ করতে পারেন। আমি ইনফ্যাক্ট কাজ করেছি, আমি যখন ইন্টার্নশিপ করতাম হুম, আমার ইউনিভার্সিটিতে, আমি ইন্টার্নশিপ করেছি। ইন্টার্নশিপের পে স্কেলটা আলাদা ছিল। তো আমি ইন্টার্নশিপ চলাকালীন সময়েও আমি দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল কাজও করেছি আর কি। তো আচ্ছা, ইন্টার্নশিপটা স্টাডি রিলেটেড কাউন্ট করা হয়, তো সুতরাং আপনার স্কলারশিপের সাথে অ্যাডিশনাল ওই যে 25 ঘন্টা কাজের সময় হিসাব, সেটার কোনো আলাদা করে সম্পর্ক নেই। okay, মোটামুটি এই জিনিসগুলো কাভার করে। আর এর মধ্যে আপনি যদি আপনার ফ্লাইট থেকে শুরু করে ভিসা ভিসা রিলেটেড ইন্স্যুরেন্স, ইনিশিয়ালি আসার সময় একটা ইন্স্যুরেন্স কিনতে হয়, আর হাউজিং, এই জিনিসগুলো ম্যানেজ করার দায়িত্ব আপনার। এটা আপনার ওই 700 ইউরো বা যে পরিমাণে স্কলারশিপ পাবেন সেখান থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। বাট এটা সাফিসিয়েন্ট, এখানে মোর দ্যান এনাফ আর কি। আচ্ছা। তার মানে হচ্ছে স্কলারশিপটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং ডিপার্টমেন্ট প্রোভাইড করে, রাইট? মানে কোনো সেন্ট্রালাইজড কোনো সিস্টেম নেই যে সবাই এক জায়গায় অ্যাপ্লাই করবে সেখান থেকে ডিসবার্স করবে। না, এটা এটা সেন্ট্রালাইজড সিস্টেম বলতে ইউনিভার্সিটিতে সেন্ট্রালাইজড সিস্টেম। ইউনিভার্সিটিতে এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু সব ইউনিভার্সিটি ফিনল্যান্ডে না। ডিসাইড ইউনিভার্সিটি ডিসাইড করবে, কিন্তু আপনার ডিপার্টমেন্টই মেইন রোল প্লে করে। আমি যখন ইন্টার্নশিপ করছিলাম ওই সময় আসলে অ্যাডমিশনের ওই প্রক্রিয়াটা আমার খুব ক্লোজলি দেখা হয়েছে আর কি, কিভাবে কাজ করছে। হুম, তো আহ, ওইখানে আপনার প্রথমে অ্যাডমিশন ডিসিশনটা নেওয়া হয়। অ্যাডমিশন ডিসিশনটা নিবে হচ্ছে আপনার ডিপার্টমেন্টই নিবে কাদেরকে তারা চুজ করবে বা করবে না। আচ্ছা, এর বাইরে আপনার যারা হচ্ছে পার্সোনালি মানে এর বাইরে যখন স্কলারশিপের ডিসিশন আসবে, স্কলারশিপ তো আসলে সবাই পায় না। ইউরোপের স্টুডেন্ট যারা, তাদের আপনার টিউশন ফি নেই এবং স্কলারশিপও নেই। সুতরাং right, শুধুমাত্র স্কলারশিপটা যারা ইউরোপের বাইরের স্টুডেন্ট তাদের জন্য। তো আচ্ছা, তখন ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আপনার ওই স্কলারশিপটা ডিসাইড করে যে কাদেরকে দিবে বা কাদেরকে দিবে না। এখন যখন তারা ডিসিশন নিয়ে ফেলে ডিপার্টমেন্ট থেকে, তারপরে তারা হচ্ছে যে ফাইনালি সবাই মিলে বসে আর কি, একাডেমিক একটা কমিটি মতো হয়। আচ্ছা, সেখানে আপনার প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টিচাররা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় যে কোন স্টুডেন্টদেরকে তারা মানে ফরওয়ার্ড করছে, নাম ফরওয়ার্ড করছে। হুম, ফাইনালি সেখানে ডিসিশন হয় আর কি। ডিপার্টমেন্টের কিছুটা কোটা থাকে, যেমন তাম্পারে ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু কোটা আছে আর কি, যে এই আচ্ছা, ডিপার্টমেন্ট থেকে কতজন। তো আমার ডিপার্টমেন্ট থেকে যেমন নাম গিয়েছিল আমার। পরবর্তী বছরে যেটা হয়েছে যে আমার স্ত্রী পরবর্তী বছরে ফিনল্যান্ডে আসে। হুম, তো ও যদিও আমার ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ পেয়েছিল তাম্পারে ইউনিভার্সিটিতেই, কিন্তু ফাইনালি ও হেলসিঙ্কি ইউনিভার্সিটিতেও, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে স্কলারশিপ পাওয়ার কারণে ও হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে আসে, এবং ও হচ্ছে এখানে আপনার স্কলারশিপ কমিটিতে আপনার কাজ করছে হেলসিঙ্কি ইউনিভার্সিটির। তো ওর ওর এক্সপেরিয়েন্সটা আমার নিজেরও কিছুটা দেখা হয়েছে, যে কারণে এটা আরো ক্লিয়ার হয়েছে যে এখানে ডিসিশন গুলো কিভাবে কিছুটা মেক করা হয় আর কি।
তো হেলসিঙ্কি ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা নিয়ম মোটামুটি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ওরা কমপক্ষে একজনকে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করে। হুম, সেটা হতে পারে যে আপনার লিভিং কস্ট এবং টিউশন ফি দুইটা সহই, আচ্ছা। অথবা আপনার শুধুমাত্র টিউশন ফি ওয়েভার। হুম, তো এটা মূলত শুধুমাত্র প্রথমে আপনি অ্যাপ্লাই করার সময় আপনাকে আলাদা করে কিছু অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লিকেশনের সময় আপনাকে শুধুমাত্র একটা জায়গায় ইন্ডিকেট করতে হয় যে আপনি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন কিনা, ওইখানে মার্ক করার সুযোগ থাকে। তো সেটা মার্ক করলেই আপনার সঙ্গে সঙ্গে ওই স্কলারশিপটার জন্য আপনি কনসিডার্ড হয়ে যাবেন, এবং ফাইনালি ডিপার্টমেন্ট থেকে বা অফিসিয়ালি আপনার সঙ্গে আসলে ওরা যোগাযোগ করবে না, ফাইনালি যখন ডিসিশন দেয় একবারে ডিসিশনটা জানিয়ে দিবে। আচ্ছা। সো ইন দ্যাট কেস অ্যাডমিশন বা স্কলারশিপের রিকোয়ারমেন্টস গুলা কি? যেহেতু তুমি বলছো যে অ্যাপ্লিকেশন করার সময় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে আলাদা রিকোয়ারমেন্টস না। সো কি দেখে বা রিকোয়ারমেন্টস গুলো কি কি চাই ওখানে? রিকোয়ারমেন্টস এর আসলে ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনি তো অন্যান্য যে সেশন গুলো করেছেন খুব বেশি ভ্যারি করে না, একই ধরনের জিনিসপত্রই চাই। প্রথমত আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড, হুম, রেলিভেন্ট ব্যাকগ্রাউন্ড, আর দেন হচ্ছে আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি, সেটা আপনি প্রমাণ করতে পারেন বিভিন্ন ভাবে। একটা মাধ্যম হচ্ছে আইএলটিএস অথবা টোফেল। হুম, এর বাইরে আপনি আপনার প্রিভিয়াস যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটা সাহায্য করবে, হুম, অথবা আপনার যদি রেলেভেন্ট রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে সেটাও হুম, সাহায্য করবে। পাবলিকেশন থাকলে সেটাও খুবই সাহায্য করবে। আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোও আপনার সাপোর্টিভ একটা ডকুমেন্ট হিসাবে আসতে পারে। একটা সিভি জমা দিতে হয় এর সঙ্গে। হুম, আর এইগুলাই। আর মোটিভেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আপনি কি জন্য এখানে পড়তে চান বা আপনার লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়গুলা উল্লেখ করতে হবে। অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সার টাইপের থাকে, তারা কিছু কোয়েশ্চেন দিয়ে দেয়, সেখানে আপনাকে অ্যান্সার হিসাবে ওই মোটিভেশন লেটারটারই একটা ফরম্যাটে এইভাবে দাঁড় করিয়েছে। তবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভ্যারি করে এটার ফরম্যাটটা, বাট রিকোয়ারমেন্ট মোরলেস সব জায়গায় একই। জিআরই আপনি চাইলে যোগ করে দিতে পারেন, যেটা আপনার অ্যাপ্লিকেশনকে স্ট্রং করবে, কিন্তু মানে রিকোয়ারমেন্ট নেই আর কি, আপনাকে দিতেই হবে এমন কিছু না। আচ্ছা। তো রিকোয়ারমেন্ট রিলেটেড দুইটা কোয়েশ্চেন আছে। নাম্বার ওয়ান হচ্ছে সিজিপিএ, এবং নাম্বার টু হচ্ছে আইএলটিএস স্কোর। এগুলো খুবই কমন প্রতিটা সেশনে। সো হ্যাঁ, তোমার এই ফিনল্যান্ড স্কলারশিপের ক্ষেত্রে যদি এই দুইটা জিনিস নিয়ে বলতা, কোনো থ্রেশহোল্ড আছে কিনা? থ্রেশহোল্ড সত্যিকার অর্থ ওভাবে নেই, তবে কিছু বেসিক আইডিয়া আমি যেটা গ্যাদার করেছি আমার বাংলাদেশি কমিউনিটি বা আমার পরিচিত জনদের মধ্য থেকে, হুম, সেটা হচ্ছে যে স্কলারশিপ আমি সর্বনিম্ন সিজিপিএ দিয়ে লিভিং কস্ট সহ স্কলারশিপ পেতে দেখেছি 3.48 পাওয়া একজনকে। তো তার ক্ষেত্রে যেটা ছিল যে তার 3টা পাবলিকেশন ছিল আইট্রিপলিতে, ভালো পাবলিকেশন থাকার কারণে সে স্কলারশিপ পেয়ে গিয়েছিল। হুম, দেন এবছর আমার একটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছে, ওর সিজিপিএ ছিল, আহ, যদিও আমি ওর অনুমতি নিইনি বাট আমি স্টিল বলছি, ওর সিজিপিএ ছিল 3.55। কিন্তু ওর ক্ষেত্রে ওর খুবই একটা ভালো জার্নালে পাবলিকেশন এবং ওর মানে ভালো একটা জব এক্সপিরিয়েন্স, ব্র্যাকের জব এক্সপিরিয়েন্স, খুবই রেলেভেন্ট জব এক্সপিরিয়েন্সের কারণে ওরটা ইফেক্টিভলি কাজে লেগে গিয়েছে। আচ্ছা। দেন উপরে পর্যন্ত আপনার আমি অনেক হাই, মানে সিজিপি এর তো আসলে লিমিট নেই, এটা আমি লোয়েস্ট লিমিটটা বললাম। আর টিউশন ফি ওয়েভারের ক্ষেত্রে আমি দেখেছি আমার আরেকটা ফ্রেন্ড, ওর সিজিপিএ ছিল 3.04। তবে ওর অন্যান্য এক্সট্রা কারিকুলার, ও বিজনেস ফিল্ডের ছিল, তো ওর অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি স্ট্রং ছিল, এবং কিছু এক্সপিরিয়েন্স, মানে ওর ফিল্ডের জায়গা থেকে ওর অনেক অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল আর কি। আচ্ছা। এবং ওর রিসার্চ এক্সপিরিয়েন্স, বিশেষ করে থিসিসের আপনার গ্রেড ছিল 4A4, যদি ওভারঅল গ্রেডে কম থাকার পরেও এটা ছিল। এবং ওর ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওকে ইন্টারভিউতে কল করেছিল একটা ইউনিভার্সিটি থেকে, হুম, ও দুইটা সাবজেক্টে ইন্টারভিউতে কল করে, এবং ইন্টারভিউটাতে ও খুব ভালো পারফর্ম করতে সক্ষম হয়, এবং ও প্রুভ করতে সক্ষম হয় যে যদিও ওর ওভারঅল গ্রেড একটু কম থাকার পরেও ও আসলে ক্যাপেবল, এবং যে কোনো কারণে হোক রেজাল্টটা কিছুটা দুর্বল হয়ে গিয়েছে, এবং অন্যান্য সাপ্লিমেন্টারি ডকুমেন্ট গুলা ভালো থাকার কারণে ওকে টিউশন ফি ওয়েভার অফার করে। আচ্ছা। তো রেজাল্টটা আসলে বেশ ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্টই বলা যেতে পারে। তবে যদি কমও হয় কিছু ক্ষেত্রে, তখন সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য অন্যান্য জায়গাগুলোকে স্ট্রং করার আহ, প্রয়োজনীয়তা রয়েছে আর কি। রাইট। আর আইএলটিএস স্কোরের ক্ষেত্রে কত চাই বা কত লাগে? মাস্টার্স এর জন্য আইএলটিএস স্কোর লিমিটেশন হচ্ছে 6.5। ব্যান্ড স্কোর গুলা হওয়া উচিত অ্যাটলিস্ট 6। তবে দু একটা ইউনিভার্সিটিতে ব্যান্ড স্কোরের বাইন্ডিংস নেই, তবে 6.5 হচ্ছে লিমিটেশন আর কি। আর কিছু কিছু ইউনিভার্সিটিতে যদি আপনার ভালো আইএলটিএস স্কোর থাকে সেটা বেশ পজিটিভলি দেখা হয়।
হুম, যেমন তাম্পার ইউনিভার্সিটিতে আমি যেখানে পড়েছি, ওরা এখন থেকে একটা পয়েন্ট সিস্টেমে চলে গেছে আর কি, যে আপনি কি কি করলে পয়েন্ট পেতে পারেন। তার মধ্যে একটা পয়েন্টের সুযোগ আছে, আপনার আইএলটিএস স্কোর যদি 7.5 বা তার উপরে থাকে, হুম, আপনি 5 এক্সট্রা বোনাস পয়েন্ট পেতে পারেন আপনার স্কলারশিপের জন্য, যেটা উপযোগী হতে পারে। তো আচ্ছা, এটা যে আপনি যত ভালো করবেন তত ভালো, তবে থ্রেশহোল্ড হচ্ছে 6.5। টোফেলের ক্ষেত্রে 90 বা 92। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভ্যারি করে, দেখে নিতে হবে। গ্রেট। আচ্ছা, আর এমনি বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে স্টুডেন্ট যাওয়ার ফ্লো কেমন? লাইক তুমি যতটুকু জানো বাংলাদেশ থেকে প্রতি বছর কেমন যাচ্ছে স্কলারশিপ সহ বা ছাড়া? ফ্লোটা আসলে 2016-তে 15-16-তে অত্যন্ত বেশি ছিল, কারণ টিউশন ফি না থাকার কারণে অনেকেই এই সুযোগটা নিয়েছিল বা নিতে সক্ষম হয়েছিল। হুম, 17-তে কিছুটা কমে গিয়েছিল, যেহেতু ওই বছর প্রথম টিউশন ফি আরোপ হয় এবং সবাই একটু আনশিওর ছিল যে আসলে এটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে এটার ইমপ্লিকেশনটা কি দাঁড়াবে। হুম, তবে রিসেন্টলি সেটা আবার মানে বেড়ে গিয়েছে ফ্লোটা, এবং এখন সবাই বুঝতে পারছে যে একটু ভালো প্রোফাইল তৈরি করলে এবং সেভাবে প্রস্তুতি নিলে আপনার স্কলারশিপের সুযোগ আছে। আচ্ছা, এবং স্কলারশিপের সঙ্গেও এখানে আরো কিছু বিষয় জড়িত, যেমন লাইফ সিকিউরিটি সেফটি, মানে যেহেতু এখানে ওয়েলফেয়ার কান্ট্রি বলা হয়, তো এর বেনিফিট গুলো সম্পর্কে মানুষ একটু অবগত, এবং ইনফরমেশন এখন যেহেতু মানুষ বেশ ভালো জানছে, তো স্টুডেন্ট ফ্লোটা এখন আবার পুনরায় মনে হচ্ছে যে বেশ ভালোভাবেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এবং স্কলারশিপের পরিমাণও বেশ ভালোই বলা যেতে পারে, কারণ অনেক স্টুডেন্ট এর সুযোগ নিয়েছে এবং এখানে অনেকে চলে এসেছে। আচ্ছা, গ্রেট। আর এখন যদি একটু প্রিপারেশন নিয়ে জানতে চাই, ধরো যারা দেখছে এই মুহূর্তে বা অনেকে কোশ্চেনে করছেন প্রস্তুতি নিয়ে, তো সেক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নিতে পারি মাস্টার্স এর জন্য, এবং প্রিপারেশনটা কিভাবে আগানো উচিত যদি একটু শর্ট করে একটু বলো আর কি। প্রিপারেশন, যে যে তথ্য মানে যে যে রিকোয়ারমেন্টস গুলা, সেই রিকোয়ারমেন্টস গুলাকে কিভাবে মানে ভালো করা যায়। রেজাল্ট একটা বিষয়, রেজাল্টটাকে যত ভালো রাখা যায়, হুম, দেন রেজাল্টটার যদি গ্যাপ থাকে তাহলে ওনারা, বা গ্যাপ না থাকলেও আপনার যদি রিসার্চ অভিজ্ঞতা থাকে কিছুটা, জি, পাবলিকেশন হলে খুবই ভালো। এখন পাবলিকেশন সবার থাকবে এটা নিশ্চয়তা পাওয়া মুশকিল, তবে রিসার্চ অভিজ্ঞতা, রিসার্চ অর্গানাইজেশন গুলাতে জব করা যেতে পারে, বা ইন্টার্নশিপ আপনার রিলেটেড সাবজেক্টে, সেগুলো অত্যন্ত হেল্পফুল। বা এর বাইরে আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে, হুম, যেমন আমি মডেল ইউএন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলাম, এটা খুবই হেল্প করেছে আমাকে। আমি ইন্টার্নশিপ করেছিলাম একটা এনজিও তে, সেটাও আমাকে হেল্প করেছে। এরকম খুচরা মানে ছোট ছোট জিনিসগুলা যদি আপনি একটু নিজের মতো করে গুছিয়ে নেন এবং ওভারঅল একটা প্রোফাইল দাঁড় করান, সুন্দর করে একটু মোটিভেশন লেটারটা লিখেন, আইএলটিএস স্কোরটা যদি একটু ভালো রাখেন, তাহলে আপনার প্রোফাইলটা ওভারঅল একটা সুন্দর প্যাকেজ হিসাবে দাঁড়িয়ে যায়, এবং তখন আপনার স্কলারশিপ পাওয়ার সুযোগটা বা সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। তো প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে আসলে এই কাজগুলোই বেশি বেশি করতে হবে, রিসার্চ হুম। আর জব এক্সপিরিয়েন্স, বা এই কাজগুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে করলে আপনার সুযোগটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে মানে অনেকগুলো সেশন করার পর আমার কাছে মনে হচ্ছে একটা প্যারালাল প্রিপারেশন হতে পারে যে কোনো স্কলারশিপের জন্য একই টাইপের প্রিপারেশন। লাইক হ্যাঁ, আমি হ্যাঁ, আমি স্কলারশিপের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেই সত্যিকার প্রস্তুতি অর্থে। নিই। আর মানে লাইক একটু কষ্ট করে একটু সিজিপিএটা ভালো রাখা, এটলিস্ট 3.5 যেটা আমি বলি থ্রেশহোল্ড। হ্যাঁ, এন্ড দেন হচ্ছে সময় করে একটা আইএলটিএস পরীক্ষা দিয়ে 6.5 বা তার চেয়ে বেশি একটা স্কোর, আর কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানে যেগুলো ইউনিভার্সিটি থাকা অবস্থায় আস্তে আস্তে করে রাখা যায়, বা একটু একটু পাবলিকেশনে ট্রাই করা বা রিসার্চে ট্রাই করা। তো এগুলো আসলে যে কোনো মানে আপনি যদি বাইরে পড়াশোনা করতে যান তাহলে এগুলো ম্যান্ডেটরি। তো আমার মনে হয় যাদের টার্গেট আছে বা যারা দেখছেন বা যারা এই ভিডিওটি দেখবেন, যদি বিদেশে যে কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যাওয়ার এক্সপিরিয়েন্স থাকে সেটা আমি এখন কনফিডেন্টলি বলতে পারি, কারণ অনেকগুলো স্কলারশিপ নিয়ে সেশন করার পর আমার কাছে মনে হচ্ছে সবগুলো রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম। সো এই 2 3 4টা জায়গায় যদি একটু ফোকাস করেন তাহলে হচ্ছে যে কোনো দেশে একটা ভালো অপরচুনিটি আপনার জন্য ওপেন হয়ে যাবে, ইজন্ট ইট? জি, জি, এক্স্যাক্টলি। ওকে। আর এখন তুমি তো সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট, তো আমি একটু সোশ্যাল সায়েন্স এবং আর্টসে ফোকাস করি প্রতিটা সেশনে। আজকে একটু জিজ্ঞেস করতে চাই যে ফিনল্যান্ডে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে নর্মালি হচ্ছে হয়তো বা স্টেমের বা হচ্ছে সায়েন্সের বা আইটি সাবজেক্ট গুলোর অনেক বেশি পড়াশোনা ভালো বা ডিমান্ড বেশি থাকে বা জব সেক্টরের জন্য ওভারঅল। সো জব সেক্টরে আমরা পড়ে যাচ্ছি, বাট ওভারঅল তুমি বলো যে সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টি গুলোতে স্কলারশিপ কেমন বা কেমন যাওয়ার সুযোগ আছে? সব থেকে ভালো বিষয় হচ্ছে এটাই যে আপনার স্কলারশিপে এখানে আসলে কোনো ডিসক্রিমিনেশন নাই। Great. এখানে আপনার যেকোনো সাবজেক্টে ইকুয়াল অপরচুনিটি। আচ্ছা। তো এরা যেমন ওয়েলফেয়ার স্টেট যেমন বলছে, তা আসলে পড়ালেখার ক্ষেত্রে ওরা ওই সমতাটা বজায় রেখেছে। হুম, যেমন আমার সাবজেক্টে ওরা, আমাদের ইউনিভার্সিটিতে একটা রুলস আছে হচ্ছে, আপনার যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন হুম, সেই সাবজেক্টের চাহিদা কেমন।
স্টুডেন্টদের কাছে। এখন লাকিলি আমার সাবজেক্টের চাহিদা অনেক হাই ছিল। নরমালি 100 থেকে 200 অ্যাপ্লিকেশন পড়ে। এখন এখানে 200-র বেশি অ্যাপ্লিকেশন ফিনল্যান্ডে আসলে সংখ্যাটা অনেকই ধরা হয়। আমি জানি না অন্যান্য দেশের অবস্থা কেমন, কিন্তু ফিনল্যান্ডে এটা বেশ বড় সংখ্যা। যেহেতু এক একটা ইনটেকে দেখা যায় যে আপনার 10 জন থেকে 20 জন পর্যন্ত স্টুডেন্ট এরা নিয়ে থাকে প্রতি বছর। তো এখানকার নিয়মটা ছিল যে 100 জনের উপরে গেলে সেই ডিপার্টমেন্ট থেকে আপনার 2 জনকে ওরা এরকম লিভিং কস্ট সহ স্কলারশিপ দিবে। তো এটা নির্ভর করে না যে আপনি কোনো স্টেমের কোনো সাবজেক্টে যাচ্ছেন নাকি আইটির সাবজেক্টে যাচ্ছেন, নির্ভর করবে যে আপনার সাবজেক্টের ক্ষেত্রে কি নিয়ম। হেলসিঙ্কি ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডিপার্টমেন্ট নির্ভর করে না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই তারা একটা করে স্কলারশিপ দিবে আর কি। এটা যদি আপনি বেস্ট স্টুডেন্ট হন আপনি পাবেন, আপনি কোন সাবজেক্টে পড়ছেন তার উপর নির্ভর করে না। তো আমার যে ফ্রেন্ডের কথা বললাম যে ও হচ্ছে এবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখানে পড়তে আসছে, তো ও কিন্তু আপনার সোশ্যাল সায়েন্স থেকে আসছে। এবং আমার পরের বছর আমার স্ত্রী এসেছে, ও আইআর এর ব্যাকগ্রাউন্ডে ছিল। তারপরের বছর আইআর এর আমার ডিপার্টমেন্টে আরেকটা ছেলে, ও আমার ডিপার্টমেন্টেই মানে তাম্পার ইউনিভার্সিটিতেই পড়তে আসছে একই ধরনের স্কলারশিপ নিয়ে, ও আইআর এর ছিল। এবং আমি দেখছি যে আসলে স্কলারশিপ তো বিজনেস ফ্যাকাল্টি থেকে আমার আরেকটা ফ্রেন্ডের কথা উল্লেখ করেছি, তো সব জায়গাতেই আছে আপনার স্কলারশিপের সুযোগ আসলে সমানভাবেই আছে। তো সাবজেক্টের জন্য আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে। গ্রেট, ওকে। সো তার মানে হচ্ছে স্কলারশিপের সুযোগ আছে এবং স্কলারশিপ চাইলে পাওয়া যাবে চেষ্টা করলে। আচ্ছা, আমরা হচ্ছে দুইটা কোয়েশ্চেন নিই, কারণ আমরা এর পরবর্তী যে সেকশনটি রয়েছে সেখানে চলে যাব, যেটা হচ্ছে ক্যারিয়ার বা পড়াশোনার পরবর্তী জব, যেটা অলমোস্ট আমরা হচ্ছে আধা ঘন্টার কাছাকাছি চলে এসেছি। সো ব্যাচেলরের ব্যাপারে 2-3 জন জানতে চাচ্ছেন, ব্যাচেলরের অ্যাপ্লিকেশন নিয়ে বা সিটি সিলেকশন নিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশনের নিয়মটা হচ্ছে যে ফিনল্যান্ডে ব্যাচেলর অ্যাপ্লিকেশন গুলো নর্মালি জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হয়। যেমন মাস্টার্স এর ক্ষেত্রে আপনি আলাদা আলাদা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করবেন এবং একটার সঙ্গে অন্যটার কোনো সম্পর্ক নেই। ব্যাচেলরের ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি ওরা প্রেফার করে আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশনে করবেন। তার মানে হচ্ছে আপনার একটা সেন্ট্রাল সিস্টেম আছে যেখানে আপনি আপনার ইউনিভার্সিটি চুজ করবেন এবং সাবজেক্ট চুজ করবেন। তো সেখানে আপনার সর্বোচ্চ 6টা সাবজেক্টে অ্যাপ্লাই করা যায় একসঙ্গে, এবং এখানে কোনো সিরিয়াল নেই, আপনি যে কোনো সিরিয়ালে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি একসঙ্গে সবগুলো সাবজেক্টে অ্যাডমিশন পেতে পারেন। তবে ফিনল্যান্ডের নিয়মটা হচ্ছে যে আপনি যে কোনো বছর টোটাল একটা সাবজেক্টে আপনি অ্যাডমিশন একসেপ্ট করতে পারবেন। মাস্টার্স বা ব্যাচেলার্স দুইটার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তো সুতরাং মানে ফাইনাল চুজিংটা আপনাকে একটু কেয়ারফুলি করতে হবে। এবং সিটির ইস্যুটা এখানে একটু গুরুত্বপূর্ণ। আপনার কোয়েশ্চেনটা আসলে ভ্যালিড, আমি ধারণা করছি সে আসলে লক্ষ্য রাখছেন, বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তার। তো সিটির ক্ষেত্রে হয় যে আপনার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স বা জবের সুযোগগুলো আপনার সবাই একটু লক্ষ্য রাখতে চায়। সেক্ষেত্রে আপনার বড় বড় সিটিগুলো আসলে বেটার অপরচুনিটি অফার করে এবং ধারণা করাই যেতে পারে। কারণ হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে আপনার জবের ক্ষেত্রে সব জায়গায় অপরচুনিটি ভালো মতো খুলে যায়, কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আসলে সহজ না এবং বাংলাদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে এই ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে অনেক সময় লেগে যায়। তো যে কারণে বড় বড় সিটি যেমন হেলসিঙ্কি, তাম্পেরে, তুর্কু, ইন সাম কেসেস আপনার ভাষা হতে পারে বা ইভসকুলা, তো এই সিটি গুলোতে আপনার জবের অপরচুনিটি কিছুটা ওপেন আছে। বা ওলু, আরো কিছু সিটি আছে। আমার আসলে সবগুলো সিটি সম্পর্কে যেহেতু আলাদা করে বলা একটু মুশকিল, আমি নিজেও সব সিটিতে যাইনি। তো বড় সিটি গুলো চুজ করলে সেই ক্ষেত্রে আপনার জব স্কোপটা একটু বেটার থাকে। তো যেহেতু ব্যাচেলরে আপনার 100% টিউশন ফি এবার খুব কম ইউনিভার্সিটি দিয়ে থাকে, তো সেহেতু ইনকামের বিষয়টা একটা মেজর ইস্যু সব স্টুডেন্টের জন্য থাকে আর কি। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করার সময় আপনার এটা একটা দেখার বিষয় হতে পারে যে আপনি কোন সিটিতে কোন ইউনিভার্সিটি চুজ করছেন। এর বাইরেও আপনার আরেকটা মেজর ইস্যু হচ্ছে যে আপনার পছন্দের সাবজেক্টের সঙ্গে আপনার ওই সিটির ওই ইউনিভার্সিটি মিলছে কিনা। আবার আপনি যে সাবজেক্টে পড়তে চান, বিশেষ করে আমার পরামর্শ থাকবে যে ব্যাচেলরে আসতে গেলে যেহেতু নতুন মানে একদম শুরু থেকে, সেহেতু আইটি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে যদি আপনি পড়েন তাহলে আপনার জবের সুযোগটা পরবর্তীতে একটু ভালো থাকবে। যদি আপনার অন্যান্য দিকে আগ্রহ অত্যন্ত বেশি থাকে, বিশেষ করে নার্সিং টাইপের সাবজেক্ট, নার্সিং এর জব এখানে অনেক বেশি বা অ্যাভেলেবিলিটি বেশি। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি কারো আগ্রহ থাকে তাহলে আপনার সোশ্যাল ওয়ার্কার হতে পারে। সোশ্যাল ওয়ার্কার এখানে জব অপরচুনিটি বেশি, যদিও ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কিন্তু জব অপরচুনিটি আর সত্যিকার অর্থে অনেক বেশি। এই বিষয়গুলো একটু নজর রাখলে তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন গুলাতে এই সমস্যাটা মিটিয়ে ফেলা সম্ভব। এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আপনার অনেক সময় আইএলটিএস লাগে না বেশিরভাগ ইউনিভার্সিটিতে, কিন্তু আপনাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হয় আর কি। তো এন্ট্রেন্স এক্সামটা দেওয়ার জন্য এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে যে কোন ইউনিভার্সিটির এক্সামটা কোথায় হচ্ছে। মেজরিটি ইউনিভার্সিটি আপনার দিল্লিতে পরীক্ষা নেয়,
তো অনেকেই দিল্লিতে যে পরীক্ষা দেয়। এমনকি একটা ইউনিভার্সিটি আছে যাদের পরীক্ষা ঢাকাতেও হয়, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমি যে সিটিতে ছিলাম সেই সিটিরই একটা ইউনিভার্সিটি, তাম্পারি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। হুম, সেখানে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাচেলার্স প্রোগ্রাম, সেটার এন্ট্রান্স এক্সামটা ঢাকাতে হয়। তো এই জিনিসগুলো আপনাকে একটু ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে খোঁজ নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে টোটাল প্রক্রিয়াটা কি বা কোথায় হচ্ছে, কারণ অনেক সময় একটু ভ্যারি করে। আর এর বাইরেও আরেকটা জিনিস ওরা গত 2-3 বছরে অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনি এসএটি স্কোর দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো হুম, সেই হুম। ক্ষেত্রে আপনার আসলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এটা একটা ভালো অপশন হতে পারে। কারণ আপনি ঢাকাতে একটা পরীক্ষা দিয়ে নিলে আপনার ওই স্কোরটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন গুলো করে ফেলতে পারছেন। আপনাকে কোথাও যাওয়ার ওই ট্রান্সপোর্টেশনের এই প্রয়োজনটা আর থাকছে না। গ্রেট। আচ্ছা, এমবিএ আলোচনায়, আচ্ছা এমবিএ নিয়ে এটা আলোচনা করলে ভালো হয়, বা এমবিএর জন্য বিবিএস সিজিপিএ কেমন লাগে? সো এমবিএ নিয়ে এক্সট্রা কোনো কিছু অ্যাড করা আছে কিনা, নাকি সেম প্রসেস? প্রসেসটা যদি আসলে এমবিএ বলতে কি মিন করছে সেটা বুঝলে আমার জন্য সুবিধা হতো, কারণ এমবিএ যেমন বাংলাদেশে আমরা যে টাইপের এমবিএ বুঝি আর কি, হুম, সেটা হচ্ছে যে আপনার আসলে প্রফেশনালদের জন্য যদি সেটা হয়। হুম, প্রফেশনাল হলে আপনার একটু নিয়মটা একটু আলাদা, কারণ আপনার তখন জব এক্সপিরিয়েন্স লাগবে। আচ্ছা, অথবা যদি আপনি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে এমবিএ করতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি জব এক্সপিরিয়েন্স লাগবে 3 বছর। আচ্ছা, আর এর বাইরে যেমন আমার আরেকটা ফ্রেন্ডের কথা বললাম যে ও বিবিএ ছিল। বিবিএ বলতে ওর একটা স্পেসিফিক সাবজেক্টে পড়েছে। এখন ও আসলে এক্সাক্ট এমবিএ করতে আসেনি, কিন্তু ও একটা মানে বিজনেস রিলেটেড একটা সাবজেক্টে মাস্টার্স করতে এসেছে। তো আচ্ছা, যদি আপনি সেভাবে টার্গেট করেন তাহলে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না। এবং যেহেতু ও স্কলারশিপ পেয়েছে, এবং আমি আরো 2-1 জনের কথা জানি যারা লিভিং কস্ট সহ স্কলারশিপ পেয়েছিল, তো সুতরাং আসলে স্কলারশিপ অপরচুনিটি ওইভাবে আছে। আপনার যদি স্পেসিফিক একটা সাবজেক্ট টার্গেট করেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে, এবং ইউনিভার্সিটিতে যদি দেখেন যে স্কলারশিপ তারা প্রোভাইড করে থাকে, তাহলে সুযোগ ভালো মতোই আছে। তবে আচ্ছা, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে গুলাতে যেতে গেলে, এবং এক্সাক্ট এমবিএ বলতে আমরা যেটা বুঝি, প্রফেশনাল ডিগ্রি যদি হয় তাহলে আপনাকে জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আচ্ছা। আর আইটিতে পড়াশোনার সুযোগ নিয়ে জিজ্ঞেস করছেন একজন, ডেটা সায়েন্স এই সাবজেক্টগুলোতে সুযোগ কেমন? আইটির জন্য আসলে গোল্ড মাইনই বলা যেতে পারে। এখানে আপনার সুযোগ অপরিসীম। প্রত্যেকটা ইউনিভার্সিটি আইটির প্রোগ্রাম অফার করে থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা জরুরি ইনফরমেশন এখানে দেয়া যেতে পারে যে আপনার যদি ক্যারিয়ার কোনো একটা পর্যায়ে চেঞ্জ করারও আগ্রহ থাকে, আপনি যদি মনে করেন যে আপনি যেটা নিয়ে আপনার ব্যাচেলর করেছেন বা জবও করেছেন কিছুদিন এবং আপনার জন্য সেটা স্যুট করছে না, বা আপনি পরিবর্তিত পৃথিবীর সঙ্গে একটু অ্যাডাপ্ট করার জন্য আপনি মনে করলেন যে আপনার আসলে আইটিতে আপনি পড়তে আগ্রহী, তো আপনার এখানে ফিনল্যান্ডের যেকোনো বয়সে এবং যেকোনো সময়ে আপনি ব্যাচেলর করতে চলে আসতে পারেন আইটিতে, আচ্ছা, যদি আপনি ওই অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করেন। কোনো বয়সের রিকোয়ারমেন্ট নেই বা কোনো ধরনের আপনার এইচএসসির সার্টিফিকেটটা থাকাটাই যথেষ্ট। কিন্তু আপনাকে ওই এন্ট্রান্স এক্সাম দিতে হবে, অথবা আপনার স্যাট এক্সাম দিয়ে আপনাকে সেভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি কোয়ালিফাই করেন আপনি এখানে এসে পড়তে পারবেন। এবং ইংলিশে আপনার ব্যাচেলার্স লেভেলেও প্রচুর প্রোগ্রাম আছে এখানে। অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি অফার করে থাকে। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এবং নরমাল ইউনিভার্সিটি যেগুলো রিসার্চ ইউনিভার্সিটি, 2 জায়গাতেই অফার করে থাকে। আপনাকে একটু চেক করে দেখতে হবে, কিন্তু অপরচুনিটি আসলে অপরিসীম আইটির ক্ষেত্রে। একজন বলেই দিয়েছেন অলরেডি যে আইটির জন্য এটা বেস্ট অপশন, লাইক বেস্ট একটা জায়গা। আচ্ছা, অনেস্টলি বেস্ট অপশনই। কারণ মেজরিটি দেখা যায় যে আসলে পড়া শেষ করতে হয় না। রাইট। পড়া শেষ করার অনেক আগেই জব পেয়ে যায়। অনেককে দেখা যায় যে এই কারণে পড়া শেষও করে না। বাট আসলে এটা ম্যাটার করে না। এখানে আপনার স্কিল থাকলেই হয়। ইভেন এমনও আছে, আমি একটা ভাইয়ের কথা জানি, আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই। উনি ইন্টারন্যাশনাল রিলেশনস এ পড়েছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। উনি এখানে পড়তে এসেছিলেন আপনার ডেভেলপমেন্ট স্টাডিজ এ। ওকে। তো উনার পড়া থিসিস চলছিল। উনি ফিনল্যান্ডে উনি টিউশন ফি যখন ছিল না তখন পড়তে এসেছিলেন। তো নরমালি আপনার মাস্টার্স শেষ করার জন্য যদিও ২ বছরের প্রোগ্রাম, কিন্তু স্টাডি রাইট যেটা আপনার অধিকার থাকে ৪ বছর পর্যন্ত সময় নেয়ার। তো ভাই একটু স্লোলি আগাচ্ছিলেন। তো উনি ওই শেষ করার আগেই উনি নিজেই কিছু আইটি স্কিল ডেভেলপ করেছিলেন। এবং আল্টিমেটলি উনি জবও পেয়ে যান উনার ডিগ্রি শেষ করার আগেই আইটিতেই। তো আসলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডও অনেক সময় ম্যাটার করে না। আপনার যদি স্কিল থাকে আপনি জব পেয়ে যেতে পারেন। আচ্ছা, ওয়াহিদ একজন জিজ্ঞেস করছে যে মোটা দাগে কি কি স্কলারশিপ পাওয়া যায় ফিনল্যান্ডে? এখানে স্কলারশিপের ধরন টোটাল ৩ ধরনের। একটা হচ্ছে পার্সিয়াল টিউশন ফি ওয়েভার, হুম, অর্থাৎ আপনার স্কলারশিপের উপরে কিছুটা পার্সেন্টেজ আকারে স্কলারশিপ দিতে পারে। হুম, সেটা 50% হতে পারে, 75% হতে পারে, হুম, বা 80% কোনো ক্ষেত্রে হতে পারে। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভ্যারি করে। আর এর বাইরে 100% টিউশন ফি ওয়েভার হতে পারে।
সেটাও ইউনিভার্সিটি, মেজরিটি ইউনিভার্সিটি অফার করে থাকে, তারপরে একটু চেক করে দেখতে হবে তাদের স্পেসিফিক ইউনিভার্সিটি বা স্পেসিফিক সাবজেক্ট গুলা। আচ্ছা। আর এর বাইরে সব থেকে ভালো যেটা অপশন, যে আপনার টিউশন ফি ওয়েভারের সাথে অ্যাডিশনালি আপনার লিভিং কস্টটাও তারা দিয়ে থাকে। ওকে। তো সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভ্যারি করে, এটার সংখ্যা একটু কমে গিয়েছে, এখন ইউনিভার্সিটি একটু কমে গিয়েছে এই ধরনের স্কলারশিপের সংখ্যা, বাট স্টিল আছে এবং আপনাদের সুযোগ আছে সেই সুযোগগুলো নেওয়ার আর কি। আচ্ছা। ওকে। আমরা আসলে আরো অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছি। সবগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্ট রিলেটেড। যেমন একজন জানতে চাচ্ছেন যে রিনিউয়েবল এনার্জি বা ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড কেমন ফর এমএসসি? সো field আসলে মানে সত্যিকার অর্থে এগুলোর জেনারেলাইজ অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য। রাইট। কারণ ইন জেনারেল হচ্ছে যে আপনার সাবজেক্টে আছে, আমি পড়তেও দেখেছি দু একজনকে, and একটা ভাইয়ের সঙ্গে কথা হলো, উনি মাঝখানে বললেন যে উনি এই রিলেটেড একটা সাবজেক্টে জবও করছেন। তো আচ্ছা। আসলে সুযোগ আছে, কিন্তু আপনাকে আসলে এক্স্যাক্টলি একটু খুঁজে দেখতে হবে। সব থেকে ভালো অপশন হচ্ছে যে ফিনল্যান্ড একটু ছোট কান্ট্রি বলা যেতে পারে মানুষের হিসাবে, হুম। জনসংখ্যা মাত্র 55 লাখ। তো সুতরাং আপনার এই ইনফরমেশন গুলো খুঁজে বের করা খুব কঠিন না। আপনি যদি একটু লিঙ্কডইনে যে আপনার ওই সাবজেক্ট রিলেটেড ফিনল্যান্ডের মধ্যে জবের সার্চ দিয়ে দেখেন, আপনি জব স্কোপ গুলা বের করে ফেলা একদমই ইজি। ইউএসএ যেমন খুবই বড় কান্ট্রি, অনেক এরিয়া, তো ওখানকার অপরচুনিটি ডেফিনেটলি বেশি, কিন্তু ফিনল্যান্ডের ইনফরমেশন জানাটা খুব বেশি ডিফিকাল্ট না। আর সাবজেক্ট অনেস্টলি আছে, আপনাকে একটু ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো চেক করে দেখতে হবে। এটা আমার জন্য বলা ডিফিকাল্ট এই কারণে যে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একই সাথে খবর রাখাটা ডিফিকাল্ট সবার জন্যই। তো যার আসলে স্পেসিফিক যে সাবজেক্টটা প্রয়োজন, দয়া করে যদি তাদের ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটের পেজ গুলোতে যে একটু চেক করে দেখলে ইনফরমেশন গুলো সবই পেয়ে যাওয়া যায়। একটা ইউনিভার্সিটি মানে একটা ওয়েবসাইটের নাম আমি বলবো, সেটা হচ্ছে যে studyinfo.fi। এই ওয়েবসাইটটাতে যে যদি একটু চেক করে দেখেন, সেখানে সব ইউনিভার্সিটি বা ফিনল্যান্ডে স্টাডি রিলেটেড আপনার ইনফরমেশন গুলো মোটামুটি খুব ভালো মতো আছে। আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন। say.info। আমি আপনাকে দিয়ে দিচ্ছি চ্যাটে, ওকে। আপনি চাইলে ওটা বের করে দিতে পারেন। আচ্ছা। যাক, তো ওয়াহিদ, আমার মনে হয় একটা পার্ট মোটামুটি শেষ আর কি আমাদের যে স্কলারশিপ প্রিপারেশন বা স্কলারশিপ নিয়ে। এখন যদি আসি স্কলারশিপ পরবর্তী, লাইক পড়াশোনা পরবর্তী যে ক্যারিয়ার অপরচুনিটি, সেটা নিয়ে যদি একটু আমরা ফোকাস করি, তাহলে সেক্ষেত্রে দুটো জায়গায় আমরা ফোকাস করতে পারি। একটা হচ্ছে লাইক কোন কোন ক্ষেত্রে জবের স্কোপ বেশি, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের মানুষ, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আসলে জবের স্কোপ কেমন, এবং এট দ্য সেম টাইম যদি পার্মানেন্ট রেসিডেন্সিপ বা ওখানে সেটেল করতে চায় কেউ, সেক্ষেত্রে সুযোগটা কেমন। তো শুরুতে একটা জব নিয়ে যদি একটু বলো, জব নিয়ে ফোকাস করো, জব মার্কেট। জব মার্কেট একটু স্যাচুরেটেড এখানে, মানে স্যাচুরেটেড বলতে আসলে আইটি ফোকাসড। ফিনল্যান্ডের যেহেতু নোকিয়ার নামটা আমরা সবাই শুনেছি, এখানে নোকিয়া ডেভেলপ হয়েছিল এখানে, তো আইটির ফোকাসটা এখানে খুবই বেশি। এবং ফিনল্যান্ড এমন একটা দেশ, এখানে আসলে খুব বেশি মানে প্রোডাকশনের দিক থেকে খুব বেশি আহ, যে উপরের দিকে আছে তা না। আপনার যেমন গাড়ি প্রোডাকশনের ক্ষেত্রে আপনার জার্মানি বা সুইডেন যতটা এগিয়ে আছে, বা নরওয়ের বিষয়টা একটু আলাদা, ওরা অয়েল প্রোডাকশন করে থাকে। ফিনল্যান্ডের ক্ষেত্রে এই জায়গাটা বেশ লিমিটেড, সুতরাং ওদেরকে আসলে টেকনোলজির উপরেই ওরা নির্ভর করে আছে। এবং যেমন অ্যাংরি বার্ডস এর নাম আমরা জানি, মোটামুটি গেমিং এর দিক থেকে ফিনল্যান্ড বেশ ভালো। তো আইটির ক্ষেত্রে ওরা, আইটি ইন্ডাস্ট্রি বেশ ডেভেলপড এখানে, এবং ওদের জব মার্কেট গুলো আসলে আইটি ফোকাসডই বলা যেতে পারে। এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এটা ইভেন ফিনিশদের জন্য। মানে ওদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা ফেস করতে হয়। ওরা জব মার্কেটে যখন যায়, তখন আহ, ওরা যে মানে দেখতে পারে যে আসলে জব, মেজরিটি জব হচ্ছে আপনার আইটি ফিল্ডে। বাট এর বাইরেও জব আছে, এবং বাংলাদেশি থেকে শুরু করে মানে অনেকেই খুব ভালো জায়গায় বিভিন্ন ফিল্ডেই জব করছে। সুযোগ নেই সেটা না, সুযোগ আছে, তবে আইটিতে জব আসলে এক্সেসিভলি বেশি, এটা উল্লেখ করার মতো আর কি। জি। আর জব করার ক্ষেত্রে ওদের রিকোয়ারমেন্টস গুলো কেমন? যেমন ধরো, তুমি যেটা বললে যে আমি এখন ধরো সোশ্যাল সায়েন্স থেকে গিয়ে কোন একটা আইটি কোর্স করে কি আমি জব মার্কেটে এন্ট্রি মানে ঢুকতে পারবো, নাকি হচ্ছে আসলে কোনো জায়গায় কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখাতে হয়? এটা নির্ভর করে আসলে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন। জবের ক্ষেত্রে আপনার যেহেতু ইন্ডাস্ট্রি জব করতে গেলে ওরা আপনার স্কিলটাই দেখতে চায়। এখন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে জব করতে চান, হুম। ওয়েব ডেভেলপমেন্ট আপনি চাইলে আসলে অনলাইনে নিজে নিজে শেখা সম্ভব, অনেকে শিখেও থাকে, বাংলাদেশে অনেকে শিখে থাকে। এখন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আপনার ডেফিনেটলি একটা প্রোফাইল আছে, আপনার একটা গিটহাবে, বা গিটহাবে আপনার একটা ভালো আপনার কাজের যে বর্ণনা, সেগুলো খোঁজ পাওয়া যাবে। এখন এই ইনফরমেশন গুলা দিয়ে, এবং আপনি যদি অ্যাপ্রোচ করেন কয়েকটা জায়গায়, এবং তাদের যদি আপনার কাজ দেখে ভালো লাগে, আপনাকে তারা ডাকতে পারে।
আমার মানে এখানে ফিনল্যান্ডে যেটা মেজরিটি আমাকে কয়েকটা ক্যারিয়ার সেশনে আমি যাওয়ার পরে যেটা বুঝতে পেরেছি, বা মানে আমার পারিপার্শ্বিক অবস্থা দেখে যেটা বুঝতে পেরেছি, এখানে বলাই হয়ে থাকে যে আপনার 70% জবের আসলে কোনো সার্কুলার হয় না ফিনল্যান্ডে। হুম, এটা নির্ভর করে হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং হুম, এবং আপনার ইন্টারনালি কতটা আপনি কানেক্টেড থাকছেন মানুষের সঙ্গে, এবং আপনার আপনি কতটা রিচ করতে পারছেন রিক্রুটারদের কাছে। আপনার লিঙ্কডইন একটা মানে খুব বড় রোল প্লে করে থাকে। আমি একটু আগে একটা ভাইয়ের কথা বলছিলাম, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। হুম, উনি যেখানে জবটা করছেন, উনি ইনফ্যাক্ট সেই জবে অ্যাপ্লাইও করেননি। উনি ওনার লিঙ্কডইন প্রোফাইলটা সেভাবে সুন্দরভাবে গুছিয়েছিলেন, হুম, সেখানেই কল পান এবং সেখান থেকে ইন্টারভিউ দিতে যায় ওনার জবটা হয়ে যায়। তো এরকম আমার আজকে একটা ফ্রেন্ড, আমি একটু আগে বলেছিলাম আমার একটা ফ্রেন্ড যে বেশ কম সিজিপিএ নিয়ে ও আপনার যে এখানে অ্যাডমিশন পেয়েছে এবং টিউশন ফি ওয়েভার পেয়েছে। হুম, ও যেটা করেছে, ও আজকে ওর একটা ইন্টারভিউ ছিল এবং ওর মানে যেটা লক্ষ্য আর কি এখানে যেখানে জব করার, ওর ডিগ্রি শেষ হয়নি, কিন্তু ওর যে কাজের ও পড়ছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, সুতরাং ওর প্রোফাইলটা সুন্দরভাবে গুছিয়েছে, ওর ওয়েবসাইট একটা ওয়েবসাইট দাঁড় করিয়েছে ওর কাজের পোর্টফোলিও রেডি করার জন্য, এবং সেগুলো নিয়ে ও যেখানে জব করতে চায় সেখানে ও অ্যাপ্রোচ করেছে, এবং সেখান থেকে একজনের ওর কাজ দেখে খুব ভালো লেগেছে এবং সে তাকে মানে ইনভাইট করেছে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, হুম, এবং এর মধ্যে 2 দিনের মধ্যে ওকে ইন্টারভিউতে কল করেছে, এবং wow, এই কলের সময়ও। তো এটা নির্ভর করবে যে আপনি আপনার রিচটা কতটা ইনক্রিজ করতে পারছেন, আপনার নেটওয়ার্কটা কতটা বাড়াতে পারছেন, এবং আপনার কাজগুলোকে কতটা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারছেন। হুম, 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 যদি সেভাবে রিচ করতে পারেন তাহলে আপনার সুযোগ আসলে খুব ভালো মতো থাকবে গ্রেট। সেটা। আচ্ছা, আর যদি একটু বলি সোশ্যাল সায়েন্স এর জন্য, সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্স এর কি আসলে কোনো জায়গা আছে কিনা কাজ করার আইটি ফিল্ড ছাড়া বা? সোশ্যাল সায়েন্সের জায়গা, মেজরিটি জায়গাটা রয়েছে সত্যিকার অর্থে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার যেটা আর কি, বা সোশ্যাল ওয়ার্ক যে সাবজেক্টটা, হুম, তাদের জন্য আসলে খুবই উপযোগী হতে পারে। আমি এখানে আমি একজনের কথা জানি অন্তত পক্ষে, যিনি এখানে আপনার কাউপুন কি বলে আর কি, সিটি কর্পোরেশন বলতে আমরা যেটা বুঝি, আচ্ছা, উনি সিটি কর্পোরেশনে জব করেন। তো খুবই ভালো জব, সরকারি জব এখানে, উনি ইনফ্যাক্ট সিটিজেনও না এখনো। তো সেটা আপনার সোশ্যাল ওয়ার্কের একটা পথ আছে। এছাড়া আমাদের ফিল্ডে যদি আমি জব করতে যাই, যেমন আমি যেটা ডিফিকাল্টিস ফেস করেছি আমার স্টাডি শেষে, হুম, আমার ফিল্ডের যে জবগুলো আছে, আমি জানি যে বাংলাদেশে জব করতে গেলেও এগুলো মেজরিটি জব থাকবে আপনার এনজিও ফিল্ডে বা ইউএন অর্গানাইজেশন গুলোতে। এখন এনজিও ফিল্ড গুলো আপনার কান্ট্রি স্পেসিফিক যেগুলো থাকে সেগুলো নর্মালি আপনার ওইখানকার নির্দিষ্ট মানুষদেরকে নিয়ে কাজ করে, লোকাল মানুষদেরকে নিয়ে কাজ করে, আচ্ছা, এবং লোকাল মানুষদেরকে নিয়ে কাজ করতে গেলে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে মাস্ট বলা যেতে পারে। হুম, এবং আমি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হতে পারি তাহলে আমার আসলে জবের স্কোপ বেশ ভালো মতোই আছে। আচ্ছা, এছাড়াও আরেকটা ধরনের অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে আপনি যদি সিটিজেন হয়ে যান তাহলে আপনার আসলে ইউরোপের অন্যান্য দেশগুলোতে জব করার সুযোগ থাকছে। বিশেষ করে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে আসলে প্রচুর জবের স্কোপ থাকে, এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন ইউরোপ জুড়েই আছে। কিন্তু সিটিজেন হওয়ার আগ পর্যন্ত বা পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার আগ পর্যন্ত আসলে এই সুযোগগুলো আপনার নেওয়ার সুযোগ থাকে না। তো আচ্ছা, যে কারণে এই একটু গ্যাপ পড়ে যায়, এবং অনেক সময় একটা উপায় হতে পারে যে কেউ কেউ পিএইচডি তে চলে যায়, তাদের জন্য বেশ ইজিয়ার হয়ে যায় পরবর্তী পথটা। এবং পিএইচডি করার পরে আমি অন্তত কয়েকজনের সন্ধান পেয়েছি এখানে, যারা বিভিন্ন কনসালটেন্সি অর্গানাইজেশন বা বিভিন্ন ইউএন অর্গানাইজেশন এখানে জব করছেন বা করেছেন অতীতে। তো তারা আসলে এই সুযোগগুলো নিতে পেরেছিলেন কারণ তারা ধীরে ধীরে তাদের প্রোফাইলটা ওইভাবে সাজিয়েছিলেন এবং প্ল্যানিংটা ঠিক ছিল। তবে সুযোগ আছে, কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে এবং ঠান্ডা মাথায় প্ল্যানিং করতে হবে। একটা উপায় হতে পারে ল্যাঙ্গুয়েজ, আর একটা উপায় হতে পারে আপনি পিএইচডি করলেন বা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজটা একটু শিখলেন, এবং আপনি একই সঙ্গে সিটিজেনশিপটা নিয়ে ফেলতে পারেন এখানে। সিটিজেনশিপ নিয়ে ফেললে আসলে লাইফ বেশ ইজিয়ার। আমি কয়েকদিন আগে একটা জব সার্কুলার দেখেছিলাম, আমার ডিপার্টমেন্টে একটা ইন্টার্নশিপ ছিল ঢাকাতে, ইউএনডিপির একটা ইন্টার্নশিপ ছিল, হুম, কিন্তু সেটার নিয়ম হচ্ছে যে আপনার ফিনিশ সিটিজেনশিপ হতে হবে। আচ্ছা, আপনি তাহলে মানে সেখানে যেয়ে জব করতে পারবেন। আপনার ইউএন এর কিছু জুনিয়র প্রফেশনালস জব আছে যেগুলা বিভিন্ন কান্ট্রি স্পন্সর করে থাকে। আমি নেপালে একটা জব সার্কুলার দেখছিলাম যেটা আমার জন্য খুবই উপযোগী হতে পারতো যদি আমি ফিনিশ সিটিজেন হতাম। তো আচ্ছা, এই সুযোগগুলো আপনি আসলে সবই নিতে পারবেন, কিন্তু আপনাকে কিছু প্রক্রিয়া বা কিছু ধাপ পেরোতে হবে আগে। আচ্ছা, তো তুমি যেহেতু বলছো অলরেডি ফিনিশ সিটিজেন হওয়া বা পিআর এর যে অপশনটা, তো এটা নিয়ে আসলে তুমি কতটুকু কি জানো যদি একটু শেয়ার করো আমাদের সাথে, মানে প্রসেস ডিউরটা কি, বা পড়াশোনার পরে আর আরো কিছু লাগে কিনা, বা জব সিকিউর করতে হয় কিনা, প্রসেসটা কি পিআর নেয়ার?
প্রসেসটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড এখানে, এবং অন্যান্য নর্ডিক কান্ট্রি গুলো থেকে ফিনল্যান্ডের বর্তমান নিয়মটা এখন সত্যিকার অর্থে অনেকটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বলা যেতে পারে। আচ্ছা। এবং আমার ধারণা আসলে পৃথিবীর মধ্যেই মনে হয় অন্যতম স্টুডেন্ট ফ্রেন্ডলি নিয়মটা এখানে প্রচলিত। সেটা হচ্ছে আপনি যদি ডিগ্রি শেষ করেন এবং ডিগ্রি শেষ করার সময়ের মধ্যেই যদি আপনার কোনো জব থেকে থাকে, আপনি সরাসরি ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন ডিগ্রি শেষ করে। অথবা যদি আপনার জব নাও থেকে থাকে, আপনি জব সিকিং ভিসা অ্যাপ্লাই করতে পারেন, 1 বছরের জব সিকিং ভিসা পেতে পারেন, প্রোভাইডেড যাতে আপনার ওই 1 বছরের লিভিং কস্টটা আপনার কাছে আছে অলরেডি। অথবা যদি আপনার দেখা যায় যে জব আছে, আপনার যদি জব থেকে থাকে অলরেডি আপনার পড়া শেষ করার আগে, নর্মালি সবার থাকে, কারণ পড়া শেষ করার মধ্যে যেহেতু 25 ঘন্টা জব করার পারমিশন থাকে, এবং এটা ওয়েল প্র্যাকটিসড, এখানে ফিনিশরাও স্টুডেন্ট যারা আছে ওরাও জব করে থাকে, মোটামুটি স্টুডেন্ট জব যেগুলো আছে। তো সেক্ষেত্রে আপনার ওই আগে থেকে যদি জব থেকে থাকে, তাহলে আপনি সরাসরি পড়া শেষ করে আপনি আপনার ডিগ্রি সার্টিফিকেট সহ ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। ওয়ার্ক ভিসা আপনার দেয়া হয়ে থাকে 1 থেকে 3 বছরে, 1 থেকে 4 বছর পর্যন্ত। এবং সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের যে ভিসাটা, সেই ভিসার জন্য আপনার যে জব, সেই জবটার কোনো আলাদা রিকোয়ারমেন্ট, আপনি যে কোনো জব দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনার সাবজেক্টের সঙ্গে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং আপনার যে কোনো একটি জব থাকলে আপনি ওই ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং যদি ফুল টাইম জব থাকে, তাহলে চান্স খুব বেশি থাকে আপনি একবারে 4 বছরের ভিসা পেয়ে যেতে পারেন, যেটা হলে আসলে লাইফ খুব ইজিয়ার হয়ে যায়। কারণ পরবর্তী যেটা নিয়ম, যে আপনি যদি ফিনল্যান্ডে টোটাল 5 বছর এবং এর মধ্যে জব ভিসা, যেটা এ পারমিট বলে এখানে, এ পারমিটে যদি আপনি একটানা 4 বছরের সমপরিমাণ থাকেন, তাহলে আপনি সরাসরি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, প্রোভাইডেড দ্যাট আপনি ওই ল্যাঙ্গুয়েজ একটা পরীক্ষা দিতে হয় এখানে, ওই সময়ের মধ্যে ল্যাঙ্গুয়েজের ওই পরীক্ষাটা দিয়েছেন। তার মানে হচ্ছে আপনি মোটামুটি 4.5 বছর থাকার পরে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন সিটিজেনশিপের জন্য। স্টুডেন্টশিপের ওই সময়টা সিটিজেনশিপের সময় হিসাবে অর্ধেক কাউন্ট হবে। তার মানে আপনি 2 বছর যদি স্টুডেন্ট থাকেন, আপনার ওইখানে 1 বছর এ পারমিটের সমপরিমাণ কাউন্ট হবে। এটা হচ্ছে সিটিজেনশিপের যেটা রুলস বর্তমানে আছে। আর পিআর এর রুলসটা হচ্ছে যে আপনাকে ওই স্টুডেন্টশিপের সময়টা কাউন্ট হবে না পিআর এর জন্য। আর পিআর এর জন্য রুলস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে না, কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট, যেটা ওয়ার্ক ভিসা, সেই ওয়ার্ক ভিসাতে একটানা 4 বছর থাকতে হবে, তারপরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। তবে সিটিজেনশিপটা চাইলে দ্রুত পাওয়া যায় যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন। আচ্ছা, তার মানে ল্যাঙ্গুয়েজ বিশাল ফ্যাক্টর। ল্যাঙ্গুয়েজ অনেস্টলি অনেক বড় ফ্যাক্টর এখানে, শুধুমাত্র এই দেশে না, আপনি যদি এই আশেপাশের যে দেশগুলো আছে, নর্ডিক কান্ট্রি, অন্যান্য দেশগুলো, সবগুলা দেশের জন্য আপনি যদি সিটিজেন হতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আচ্ছা, তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, জিজ্ঞেস করছেন যে এমএসসি এর পরে পার্মানেন্ট হওয়ার সুযোগ আছে কি, নাকি বিডিডি ব্যাক করতে হবে? সো আই থিঙ্ক সুযোগ আছে, মাত্রই জানলেন। আর ওকে, সিএসসি করার পর ক্যারিয়ার সুবিধা, ওকে, সো এটা নিয়ে অলরেডি আমরা বলে ফেললাম যে আসলে সিএসসি করার পর আই থিঙ্ক অপরচুনিটি থাকবে আপনার জন্য। আচ্ছা, আন্ডারগ্রেড নিয়ে কোয়েশ্চেন আছে দুটো। একটা হচ্ছে আন্ডারগ্রেডে এইচএসসি পর গেলে এক্সপেন্সিভ, কেমন এক্সপেন্স হতে পারে, এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ফুল ফ্রি অ্যাকোমোডেশন এন্ড পার্ট টাইম জব করার জন্য কোনো অপশন আছে কিনা? স্যাট স্কোর ভালো থাকলে ক্যালি 6.5, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলার সুযোগ কেমন? আচ্ছা, ওয়াহিদ, যদি এই দুইটা কোয়েশ্চেন একটা অ্যাড্রেস করো। এটা হচ্ছে আচ্ছা, এক্সপেন্স, আর একটা হচ্ছে যেটা বললো ফুল ফ্রি অ্যাকোমোডেশন। এক্সপেন্সেরটা আমি একটু আগে বলে নিয়ে ভুলে যেতে পারি। সেটা হচ্ছে যে এক্সপেন্স আপনার এখানে ফিনিশ, ওরা যে হিসাবটা দেয় প্রতি মাসে 560 ইউরো করে লাগে, এটা হচ্ছে ওদের হিসাব। আচ্ছা। তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, আপনি স্টুডেন্ট হিসাবে আপনার স্টুডেন্ট হাউজিং গুলা, হুম। শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যেগুলা, সেগুলো আপনি ব্যক্তিগত রুম থাকবে, তবে আপনার কিচেন এরিয়া এবং টয়লেট শেয়ার করতে হবে। তো সেই রকম রুম যদি আপনি নেন, শেয়ার্ড অ্যাপার্টমেন্টে ভাড়া মোটামুটি 220 ইউরো থেকে শুরু করে 300 ইউরোর মতো আছে। আচ্ছা। এবং এটা নির্ভর করে কত শেয়ার তার উপরে। তবে 220 ইউরোর মধ্যে বা 250 ইউরোর মধ্যে আপনার রুম পেয়ে যাওয়া সম্ভব। এর বাইরে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, নর্মালি আপনার এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো। তো সুতরাং পাবলিক ট্রান্সপোর্টে আপনার কস্ট স্টুডেন্ট হিসাবে সিটি ভেদে আপনার 30 ইউরো থেকে সর্বোচ্চ 50 ইউরো পর্যন্ত। আচ্ছা। তো মেজরিটি আপনার 40 ইউরো যদি এভারেজ ধরে রাখেন, হুম। তাহলে টোটাল আপনার খরচ 300 হলো। এর বাইরে আপনার বাকি খরচ থাকবে শুধু খাওয়া খরচ। তো খাবারের জন্য আপনার দেখা যায় যে আপনি যদি নিজে রান্না করে খান, তাহলে আপনার অন অ্যান এভারেজ 100 থেকে 150 ইউরো সর্বোচ্চ। হুম। আর এর বাইরে আপনি স্টুডেন্টের এখানে সাবসিডাইজড মিল পাওয়া যায়। বিশেষ করে লাঞ্চ আমরা সবাই আসলে যে স্টুডেন্ট যে মিল যেটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয় সেখান থেকে নিতাম। তো এটার কস্টিং পড়তো পার মিল 2.6 ইউরো এখনো পর্যন্ত।
এটাও খুবই চিপ অপশন। তো এখানে কস্টিং ওভারঅল আমার হিসাবে 450 ইউরোর মধ্যে একটা স্টুডেন্টের ভালোভাবে থাকা সম্ভব। আমরা বাংলাদেশিরা বিশেষ করে যেভাবে থেকে থাকি, আমরা অনেকটা রান্না করি। যদি আপনি বাইরে খেতে চান বা হুম, যদি আপনার আসলে আরো কিছু হ্যাবিট থাকে, বিশেষ করে যদি আপনি স্মোকার হন, তাহলে আপনার সেটা খরচ, এগুলো ব্যক্তিগত হিসাব। তো এগুলোর হিসাব আসলে আমি এখানে আলাদা করে বলছি না, কিন্তু 450 ইউরোর মধ্যে আপনার পার মান্থ কাভার হয়ে যাওয়ার কথা, যদি আপনার অ্যাডিশনাল খরচ না থাকে। আর এর বাইরে হচ্ছে ব্যাচেলার্স লেভেলে আপনার দু একটা ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপের সুযোগ খুবই ভালো আছে। বিশেষ করে তাম্পারে ইউনিভার্সিটিতে আমি এবছর একটা স্টুডেন্টকে দেখেছি যে লিভিং কস্ট সহ স্কলারশিপ পেয়েছে। তো তার এসএটি স্কোর খুবই ভালো ছিল। সম্ভবত সে কথা উল্লেখ করেছিল 1400+ স্কোর ছিল তার। আর এসএটি নর্মাল, যেটা একটা জেনারেল টেস্ট আর একটা সম্ভবত সাবজেক্ট স্পেসিফিক টেস্ট দিতে হয় আর কি। তো যদি দুইটা টেস্ট দেন, তাহলে আলতো ইউনিভার্সিটি এবং তাম্পারে ইউনিভার্সিটি সঙ্গে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, এই বিশ্ববিদ্যালয়গুলো একটু চেক করে দেখতে পারেন। এবং এই বিশ্ববিদ্যালয়গুলাতে যদি আপনার স্কোর খুব ভালো থাকে এবং দুইটা স্যাট স্কোর দেওয়া থাকে, আপনার বেশ ভালো চান্স আছে লিভিং কস্ট সহ স্কলারশিপ পাওয়ার। ওকে। সেম একটা কোয়েশ্চেন আসছে কাছাকাছি, ক্রাইটেরিয়া কি ব্যাচেলরের জন্য? সো আমরা অলরেডি অয়ন দাস আমরা কভার করেছি। আপনি একটু লাইভ সেশন শেষ হওয়ার পরে যদি শুরু থেকে ভিডিওটি দেখেন তাহলে জেনে যাবেন, আমরা রিপিট করছি না। ওকে স্যার, একজন জিজ্ঞেস করছেন যে আপনার এক্সপিরিয়েন্স একটু বলতে, ট্যাম্পার ইউনিভার্সিটিতে গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপের যে এক্সপিরিয়েন্স সেটা একটু বলার জন্য রিকোয়েস্ট করছে। আর আমি একটু বলে নিই, আজকে আমি লাইভে এসেছি আমার পেজ এবং পার্সোনাল প্রোফাইল থেকে। সো যারা পার্সোনাল প্রোফাইল থেকে দেখছেন তাদের কোয়েশ্চেন গুলো আসলে আমাদের এখানে আসছে না লাইভে। এটা আমি জানতাম না, আসলে এটা অ্যাড করছে না এখানে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে, আর আমি ওখানে গিয়ে কোয়েশ্চেন গুলো হারিয়ে ফেলছি। তারপরে দুই একটা কোয়েশ্চেন যদি বলি যে পাইথন বা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে সোশ্যাল সায়েন্স ফিল্ডে, আচ্ছা, শেখা যায় কিনা মনে হয় সোশ্যাল সায়েন্সে, এটা একটা কোয়েশ্চেন আছে। আরেকজন জিজ্ঞেস করছেন কোভিড এর পরে সিচুয়েশনটা কেমন হতে পারে। সো এগুলো হচ্ছে আমার প্রোফাইল থেকে কোয়েশ্চেন গুলো, যেটা আমি এখানে দেখাতে পারছি না। সো আচ্ছা ওয়াহিদ, কোনোটা যদি তুমি একটু অ্যাড্রেস করতে চাও। আচ্ছা, শুরুটা আমি একটু করি। গ্লোবাল স্কলারশিপ যেটা, সেটার এক্সপিরিয়েন্সটা আমার সাথে আসলে একটু মিলবে না, কারণ আমি যখন গিয়েছিলাম তখন তাম্পারেতে ইউনিভার্সিটি ছিল টোটাল 3টা। আচ্ছা। তো পরবর্তীতে আমি 1 বছর পড়ার পরে ওই 3টা ইউনিভার্সিটি তারা এক হয়ে ইউনিভার্সিটির নামটা কিছুটা চেঞ্জ করে এখন তাম্পারে ইউনিভার্সিটিতে রূপান্তর হয়েছে। তো আমি যখন গিয়েছিলাম তখন আমি গিয়েছিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ তাম্পারেতে, এবং আমি যখন পড়া শুরু করেছিলাম তখনকার রুলসটা ছিল বেশ ফ্লেক্সিবল রুলস ছিল আর কি। এবং আমার স্কলারশিপটা একবারে 2 বছরের জন্যই ছিল, কিন্তু আহ, গত বছর থেকে ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি 1 বছরের দিচ্ছে, সেকেন্ড বছরের জন্য আবার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। এবং আমার ক্ষেত্রে আসলে এটা কোনো সমস্যা তৈরি করেনি, এবং আমি খুব রিল্যাক্সের সঙ্গে পড়ালেখা শেষ করেছি বলা যেতে পারে। এবং আমি ইউনিভার্সিটি, যেহেতু আমার ফিনান্সিয়াল টেনশনটা ছিল না, আমি আসলে অন্যান্য অনেক এক্সট্রা কারিকুলার কাজের সঙ্গে জড়িত ছিলাম। এবং ইউনিভার্সিটিতে যেটা আপনার যদি বেনিফিট, যেটা স্কলারশিপ থাকলে আপনার যেহেতু ফিনান্সিয়াল টেনশনটা অ্যাটলিস্ট প্রথম বছরের জন্য নেই, আপনি পড়ালেখার দিকে ফুললি মনোযোগ দিতে পারেন। এবং অ্যাডিশনালি যদি আপনি আরো কিছু করতে চান, যেমন আমি কিছু কাজ করেছিলাম, আমি একটা, আমাদের স্টুডেন্ট ইউনিয়নের একটা প্রজেক্ট ছিল ইন্ডিয়াতে। হুম। তো ওইটা রিভালুয়েশন করতে আমি ডিসেম্বর মাসে আসলে ফিনল্যান্ডের ওয়েদারটা এক্সেপশনাল, এখানে পুরো অন্ধকার থাকে এবং বেশ বাজে ওয়েদারই বলা যেতে পারে। দিনে সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে, মানে পুরো ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর তেমন সূর্যের দেখা পাওয়া যায় না। আর দিনের পরিমাণও থাকে 6 থেকে 7 ঘন্টা আলো থাকে, তারপরে মোটামুটি রাত। তো সে সময় আমি ওই রাজস্থানে ছিলাম 17 দিন, এবং এটা পুরোপুরি ইউনিভার্সিটি এর খরচ, মানে স্টুডেন্ট ইউনিয়নের খরচ বহন করেছিল। হুম। তো স্কলারশিপ থাকলে আসলে এই সুযোগগুলো আপনার নেওয়ার সুযোগ থাকে, যেহেতু আপনার জব করতে হয় না এখানে আলাদা করে, আপনি ফ্রি থাকেন অন্যান্য অনেক ধরনের এঙ্গেজমেন্ট থেকে। হুম। এবং এরপরেও দেখা গেছে যে আমি আমার মানে রিসার্চটা বা আমার থিসিসটা ঠান্ডা মাথায় করতে পেরেছি। এবং আমি রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস নিয়ে রিসার্চ করেছিলাম, এবং এর মাধ্যমে মানে বাংলাদেশে আমি ফিল্ড ওয়ার্কে যাই। এবং যেহেতু আমার আসলে ফিনান্সিয়াল অন্য ব্যাকআপ মানে টেনশন ছিল না, আমি তারপর আরো অ্যাডিশনাল সাপোর্টের জন্য অ্যাপ্লাই করি কিছু অর্গানাইজেশনে। এবং আমি অ্যাডিশনালি এই জায়গা থেকে সাপোর্টও পেয়ে যাই, যেটার ফলে আমার বাংলাদেশে যাওয়া আসার এয়ার ফেয়ার ম্যানেজ হয়ে গিয়েছিল। তো এটা আসলে সম্ভব হয়েছিল কারণ আমার এই জব, মানে এখানে স্কলারশিপ যেহেতু আছে, আমাকে অ্যাডিশনাল কোনো জবের চিন্তা চিন্তা করতে হয়নি এখানে বসবাসের জন্য। আর এর বাইরেও দেখা গেছে যে আমি আরো কিছু স্কলারশিপ পেয়েছিলাম, যেমন ডেনমার্কে একটা স্কলারশিপ ছিল আপনার, যারা বাংলাদেশ রিলেটেড বা এশিয়া রিলেটেড
মাস্টার্স থিসিস করছে তাদের জন্য 2 সপ্তাহের, সেটাও আপনার পুরো যাতায়াত এবং থাকা খাওয়া সবকিছু ওরা বহন করেছে। তো স্কলারশিপ থাকলে আসলে সুযোগ অপরিসীমই বলা যায়। আমার কাছে একসময় মনে হচ্ছিল যে এত সুযোগ আসলে একজনের পক্ষে নেওয়া সম্ভব না, যেটাই কিছুটা হতাশাজনক। তো এই সুযোগগুলো আপনি যদি জব করতে থাকেন, আপনার যদি পড়ালেখার পাশাপাশি একটা পার্মানেন্ট কন্টিনিউয়াসলি জব থাকে, তাহলে অনেক সময় এগুলো নেওয়া সম্ভব হয় না, কারণ আপনাকে যদি ইমিডিয়েটলি বাইরে যেতে হয় স্কলারশিপ বা অন্য কোনো অ্যাডিশনাল কাজের জন্য, তখন ওই জবের সঙ্গে এটা টাইমিং মেলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার কাছে প্রধান বেনিফিট আসলে মনে হয়েছে ডিফারেন্স এইটুকুই যে আপনি যদি ফিনান্সিয়াল সাপোর্টটা থাকে, আপনার যদি জবে ঢোকার প্রেশারটা না থাকে, আপনি পড়ালেখা এবং অ্যাডিশনালি আপনার ক্যারিয়ার ফোকাস করে অনেক কিছু করতে পারেন। আর এর বাইরে সেকেন্ড কোয়েশ্চেন আর একটা কি ছিল, আমি এক্স্যাক্টলি আচ্ছা, সেকেন্ড একটা কোয়েশ্চেন ছিল সোশ্যাল সায়েন্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন আর এগুলো শেখার, এগুলো হচ্ছে কি করতে পারে কিনা। আচ্ছা, এই যদি কারো জানা থাকে আর কি পাইথন বা আর, তাহলে সোশ্যাল সায়েন্স ফিল্ডে এগুলো হেল্প করে কিনা, এই টাইপের একটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আপনি যদি রিসার্চ রিলেটেড করেন, আপনি যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন এবং সেখানে যদি আপনি স্ট্যাটিস্টিক্স এর ইউজ করতে চান, ডেফিনেটলি এটা আপনাকে হেল্প করবে এবং সেটাকে আপনি যদি কাজে লাগান আর কি, খুব ভালোভাবে হেল্প করতে পারে। আর একটা হচ্ছে যে যদি আপনার অলরেডি স্কিল থেকে থাকে পাইথন বা আরে, তাহলে আপনি সেটাকে আরেকটু ডেভেলপ করতে পারেন। আপনি সোশ্যাল সায়েন্স পড়লেন মানে যে আপনার অন্যান্য এরিয়াগুলো বন্ধ তা তো নয়। আপনি ডেফিনেটলি সেটার উপর বেস করে আরেকটু স্কিল ডেভেলপ করলে আপনি ইনফ্যাক্ট এর মাধ্যমে এখানে জব ম্যানেজ করে ফেলতে পারেন। এবং জবের ক্ষেত্রেও আপনার এটা হেল্প করতে পারে যদি আপনার স্কিল গুলা থাকে, সবসময় আসলে হেল্প করে আপনার। ওরা আসলে যেটা বললাম যে ওরা 70% জবের সার্কুলারই হয় না, ওরা দেখে আপনার প্রোফাইল কেমন, আপনি যদি যোগাযোগ করেন, নেটওয়ার্কিংটা তৈরি করেন এবং ওদের কাজের সঙ্গে যদি ম্যাচ করে যায়, ওরা আপনাকে নিয়ে নিতে পারে যে কোনো সময়। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে ইনোভেটিভ গভর্নেন্স এন্ড পাবলিক ম্যানেজমেন্ট নিয়ে কিছু জানতে চাই। সো ওয়াহিদ, আর কিছু জানো কিনা এ ব্যাপারে? এই সম্পর্কে মনে হয় অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিতে পারি। আমি যে ফ্রেন্ডের কথা বললাম এবছরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছে, হুম। আহ, ও এই বছর বা গত বছর এই সাবজেক্টটাতে অ্যাডমিশন পেয়েছিল। ইনফ্যাক্ট ও গত বছর আসলে স্কলারশিপ পায়নি, কিন্তু গত বছর মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি, আমি আসলে চেক করে দেখতে হবে কনফার্ম হওয়ার জন্য। এটা সম্ভবত নরওয়ের সাথে একটা পার্টনারশিপের একটা প্রোগ্রাম। নরওয়েতে আপনার 1 সেমিস্টার, সুইডেনে 1 সেমিস্টার, আর আরেকটা সেমিস্টার সম্ভবত ফিনল্যান্ডে। হুম। তো সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পান বা না পান, আপনার ইরাসমাস স্কলারশিপ আপনি ডেফিনেটলি পাবেন যদি যখন আপনি বিশেষ করে সুইডেনে পড়তে যাবেন। এবং এর বাইরে যখন আপনি নরওয়েতে যাবেন, তখন আপনার নর্থ প্লাস একটা স্কলারশিপ আছে, সেটাও কিছুটা সাপোর্ট করে। তো এই স্কলারশিপ গুলো আপনি ডেফিনেটলি পাবেন। সাথে যদি আপনি লিভিং কস্ট বা টিউশন ফি ওয়েভারটা পান, তাহলে আপনার জন্য পড়াটা ইজিয়ার হয়ে যাবে। তবে এর ক্ষেত্রে যেটা ডিফিকাল্টিজ একটু, সেটা হচ্ছে যে আপনাকে এটা কিছুটা ইরাসমাসের যে প্রোগ্রামগুলো আছে কিছুটা সেটার মতো, কারণ আপনাকে বিভিন্ন দেশে যেয়ে যেয়ে পড়তে হবে। যদিও 3টা দেশই নর্ডিক, আপনার নর্ডিক দেশগুলোর মধ্যেই, তবে আপনাকে আলাদা আলাদা দেশে যেয়ে পড়তে হবে, যতটুকু আমার মনে পড়ছে এই সাবজেক্টটা সম্পর্কে। গ্রেট। আচ্ছা, আমরা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি, আসলে শেষ করতে হবে। তো আর আমার প্রোফাইলে যেটা যে লাইভটি হচ্ছে, ওয়াহিদ যদি সেশন শেষে যদি একটু সময় থাকে, যদি কোনো কোয়েশ্চেন অ্যাড্রেস করার থাকে প্লিজ একটু করে দিও। আর হুম, হুম। ফাইনালি হচ্ছে তোমার ফিনল্যান্ডের এক্সপিরিয়েন্স নিয়ে জানতে চাই। ফিনল্যান্ডে গিয়েছো, একটু আগে একটা চ্যালেঞ্জ বলেছো যে ডিসেম্বর মাস ফুলটা অন্ধকার থাকে। সো এই টাইপের আসলে কেমন ছিল তোমার পড়াশোনার ফুল সময়টা বা এখনকার যে সময়টা অ্যাজ এ লাইক লাইফ লিড করার জন্য কেমন? মানে আমরা সবাই জানি খুব ভালো একটা কান্ট্রি ফিনল্যান্ড, বাট আফটার অল হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? আম, আমি আসলে খুবই স্ট্রং অ্যাডভোকেট আর কি ফিনল্যান্ডের পক্ষের আর কি। আচ্ছা, এবং আমি ফুললি স্যাটিসফাইড বলা যেতে পারে, মানে শতভাগ স্যাটিসফাইড। great. এর কয়েকটা কারণ আছে। আমার কিছু মেডিকেল ইস্যু ছিল যেগুলা ফিনল্যান্ডে এসে আসলে খুবই মানে বেনিফিটেড হয়েছে। এবং আমি একজনের কথা জানি বাংলাদেশি, যার ব্রেন টিউমার ছিল, প্রায় 70,000 ইউরো সম্ভবত কস্ট ছিল তার। এখানে সোশ্যাল সিকিউরিটি কার্ড একটা আছে। তো আপনি যদি সোশ্যাল সিকিউরিটি কার্ডটা নিয়ে থাকেন, তাহলে আসলে লাইফ আপনার জন্য খুবই ইজি বলা যেতে পারে। আপনার আসলে এই মেডিকেল রিলেটেড কোনো ধরনের কোনো টেনশন আপনার থাকবে না, বিকজ মেজরিটি কস্ট ওরা বহন করবে। আচ্ছা। তো এই ধরনের বড় ধরনের যাদের রোগ ছিল বা এই বিষয়গুলো যখন আসে, তখন আপনি ফুললি সিকিউরড বলা যেতে পারে, যেটা ইউএস এর সঙ্গে আসলে খুবই ডিফারেন্ট আর কি। এবং এর বাইরেও আপনার দেখা যায় যে যখন আপনি ওয়ার্ক ভিসাতে চলে আসবেন, তখন আসলে এই জিনিসগুলো ফুললি রিয়েলাইজ করা যায় যে কত ধরনের সাপোর্ট এরা দিয়ে রেখেছে। তো কয়েকটা ইস্যু উল্লেখ করা যেতে পারে, যেমন আপনার যদি জব চলে যায় যে কোনো সময়, আপনাকে ওরা আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিবে।
আপনার যদি ইনকাম কিছুটা কম থাকে, জব থাকুক বা না থাকুক, যদি আপনার যে ইনকাম এক্সপেক্টেড ইনকাম কম থাকে, তাহলে আপনি হাউজিং অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেখানে ওরা প্রায় আপনার বাসা ভাড়ার 70% পর্যন্ত দিতে পারে আর কি। এবং এটা ইভেন স্টুডেন্টরাও নিতে পারে, এবং আমি এই বেনিফিট পেয়েছিলাম। তো যেটা একটা স্টুডেন্টদের জন্য আসলে অপরিসীম হেল্প বলা যেতে পারে। আর এর বাইরে আপনার আর কি কি সাপোর্ট আছে? ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যদি আপনি 2 বছর 3 বছরের আগেই যদি আপনি ডিগ্রি শেষ করে এ ভিসাতে চলে যান, তাহলে এখানে ইন্টিগ্রেশন প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে। আপনি তাহলে ইন্টিগ্রেশন প্রোগ্রামে গেলে ওরা আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে, সঙ্গে ওরা আপনাকে টাকাও দিবে কিছু কিছু। তো এই ধরনের অনেক ধরনের সাপোর্ট আছে, যে কারণে আমি দেখা যায় যে পার্সোনালি আমি এখানে থেকে আসলে খুবই খুশি। আর ডিসেম্বরটা কম্পেনসেট করার জন্য আসলে সামার আছে, সামারটা এত সুন্দর যেটা আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ইটস ওর্থ ইট। আর আপনি স্নোর টাইমটা, স্নো আসলে ভালো লাগে। নভেম্বর ডিসেম্বরটা খারাপ অনেস্টলি, তবে জানুয়ারি থেকে যখন আবার স্নো চলে আসে, তখন আবার সবকিছু ভালো লাগা শুরু করে। রাইট। আর আফটার অল তো অনেক সুন্দর একটা কান্ট্রি, হাজার হ্রদের দেশ বলে এটাকে। তাই হ্রদটা আসলে মানে এখানে আসলে বোঝা যায়, এটা হাজার হ্রদ আমরা শুনে শুনে থাকি, কিন্তু কি পরিমাণ হ্রদ আছে এটা আসলে বোঝা যায়। আর সুন্দর আসলে, মানে দেখতে প্রাকৃতিক ভাবে যখন সামার আসে, সবকিছু সবুজ হয়ে ওঠে, তো তখন আসলে খুবই সুন্দর, মানে ভালো লাগার একটা কাজ করে আর কি ওই সময়। আর দিনটাও এত বড় হয়ে যায় আপনার, যেমন ডিসেম্বরে যেমন আসলে রাত থাকে মেজরিটি, দিনের যেমন দেখা পাওয়া যায় না, তেমন আসলে ইনফ্যাক্ট কিছু কিছু এরিয়ায়, নর্দার্ন কিছু এরিয়াতে আপনার সম্ভবত মার্চের, এপ্রিলের লাস্টের দিক থেকে আপনার জুলাইয়ের লাস্ট পর্যন্ত সূর্য ডুবেই না টোটালি। তো 24 ঘন্টায় দিন থাকে, তো দিনের পরিমাণটা বেড়ে যায়। তো সুতরাং এখন মানুষের মানে ফিনিশরা নর্মালি খুব চুপচাপ। আর একটা মেজর ভালো দিক হচ্ছে যে ফিনিশরা খুবই মানে ওয়েল এডুকেটেড আর কি, সেলফ এডুকেটেড বলেন বা একাডেমিক এডুকেটেড, ওরা সম্ভবত অন অ্যান এভারেজ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বই পড়ে থাকে। তো যে কারণে ওরা, ওদের আচার আচরণ বেশ মানে খুবই ডিসেন্ট। রেসিজমের বিষয়টা একটা ইস্যু হতে পারে, তবে এখানে আমি এখনো পর্যন্ত সেভাবে ফিল করিনি। তবে যখন তারা মানে উইকেন্ড আসলে কিছুটা ড্রিঙ্ক করে কিছুটা ড্রাঙ্ক হয়ে পড়ে, তো তখন দেখা যায় যে তারপরও তাদের আসলে যে ডিসেন্সিটা থাকে সেটা মোটামুটি আমি মেনটেনই করতে দেখেছি। এবং ওভারঅল আমি এদের আচরণ নিয়ে খুবই সন্তুষ্ট, এবং আমি আসলে মানুষকে এনকারেজ করি সোশ্যাল সায়েন্স থেকে হোক বা অন্যান্য ফিল্ড থেকে হোক এখানে পড়তে আসার জন্য, কারণ স্টুডেন্টদের জন্য আসলে এখনো পর্যন্ত মোটামুটি খুবই ভালো সুযোগ আমার কাছে মনে হয়েছে। গ্রেট। ওকে। সো ফাইনালি ওয়াহিদ, থ্যাংক ইউ সো মাচ। যদি তোমার কোনো ফাইনাল কিছু বলার থাকে টু দ্য পিপল, অডিয়েন্স যারা দেখেছে বা দেখবে ভিডিওটি, আহ বলতে পারো। আমি আসলে সবকিছু বলে ফেলেছি। এর সঙ্গে এডিশনাল একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কারোর ফিনল্যান্ডে পড়ার জন্য আগ্রহ থেকে থাকে, এখানে বাংলাদেশি একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলাদেশি ইনকামিং স্টুডেন্ট অফ ফিনল্যান্ড। ইনকামিং ইন ফিনল্যান্ড হতে পারে অথবা অফ ফিনল্যান্ড হতে পারে, একটু সার্চ দিয়ে দেখে নিতে হবে। তো এই গ্রুপটাতে জয়েন করতে পারেন যারা আগ্রহী আছেন, সেখানে সব ধরনের ইনফরমেশন দেয়া আছে, হুম। এবং ওখানে হেল্প করার জন্য অসংখ্য মানুষ আছে যারা আসলে নিজে থেকে হেল্প করছেন। তো সুতরাং এই যদি স্কোপ গুলো আপনারা নিতে চান, তাহলে আপনাদের জন্য খুব ভালো ইনফরমেশন এবং ভালো সুযোগ অপেক্ষা করছে ফিনল্যান্ডে। ওকে। তো ঠিক আছে, আমরা তাহলে শেষ করি এখানেই। থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ, সময় দেওয়ার জন্য এবং এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যে কোয়েশ্চেন করেছেন। আর যারা আমার প্রোফাইল থেকে দেখেছেন, আমি আবারও সরি যে আপনাদের কোয়েশ্চেন গুলো আসলে নেওয়া যায়নি, আমি নিতে পারিনি, কোয়েশ্চেন গুলো দেখা যাচ্ছিল না সবগুলো কোয়েশ্চেন। আর ফাইনালি আমরা এই লাইভ গুলো চালাতে থাকবো। কালকে হচ্ছে কানাডায় মাস্টার্স নিয়ে, কানাডায় পড়াশোনা নিয়ে একটা লাইভ সেশন আছে, মাস্টার্সে ফোকাস করছি আমরা। তো জয়েন করবেন ইনশাল্লাহ। আর আমাদের সাথে থাকবেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে জানান। আই থিংক আমি ওয়াহিদকে রিচ করে হলেও কোয়েশ্চেন অ্যান্সার করার ট্রাই করবো, এই আর আমি কি। চেষ্টা করবো, যদি ওখানে কেউ কমেন্ট করে থাকেন আমি সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে। সো ওয়াহিদ, শেষ করছি তাহলে। ভাইয়া থ্যাংক ইউ, আবার দেখা হবে। ধন্যবাদ ভাই, আপনাকেও অসংখ্য। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।